শুভ সন্ধ্যা। আমি রাশনা ইমাম। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। একাডেমি অফ ল অ্যান্ড পলিসি, সংক্ষেপে আলাপ, এর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লিগ্যাল ওয়েবিনার সিরিজের প্রথম ওয়েবিনারে। একটু আলাপের সম্পর্কে যদি আরেকটু বলে নিই আমি প্রথমেই। আলাপ একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম এবং আলাপের অবজেক্টিভটা হচ্ছে যে টু ব্রিং লিডিং জুরিস্টস, লিডিং ইন্ডাস্ট্রি এক্সপার্টস, ডেভেলপমেন্ট পার্টনার্স টুগেদার একটা প্ল্যাটফর্মে, এবং আলাপ আলোচনা ডিসকাশনের মাধ্যমে যে প্রেসিং লিগাল ইস্যুস এবং পলিসি ইস্যুস এবং চ্যালেঞ্জেস গুলো আছে which Bangladesh is facing currently, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা। তো আমাদের আজকের বিষয় হচ্ছে রাইটস অফ পেশেন্টস ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতেই পারছেন। আমরা সবাই এখন একটা আতঙ্ক এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সবার মাথায় এখন একটাই প্রশ্ন, যে আমি বা আমার কাছের কেউ যদি এখন কোনো রোগে আক্রান্ত হয়, সেটা যে রোগী হোক না কেন, সেটা যে কোভিড হতে হবে তা নয়, সেক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাবার ক্ষেত্রে আমার কি কি অধিকার? এই প্রশ্নগুলো আমাদের মনে জাগার কারণটা হচ্ছে যে গত কয়েক মাস ধরে আমরা পত্রপত্রিকায় পড়ছি, তাছাড়া পরিচিত মহল থেকেও আমরা শুনতে পারছি যে প্রাইভেট হাসপাতালগুলো রোগীদের ফিরিয়ে দিচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ক্রিটিক্যাল রোগীদের যখন ফিরিয়ে দিচ্ছে তারা হয়রানির সম্মুখীন হচ্ছেন এবং কিছু ক্ষেত্রে মারা গেছেন, এবং এটা এখনো চলছে। এ কারণেই আজকের আমাদের এই ওয়েবিনারটা অর্গানাইজ করা, যে কেন এমন হচ্ছে, কে দায়ী? হাসপাতালগুলো, ডাক্তাররা, সরকার? কে দায়ী? কার কি কি দায়িত্ব আছে? আমাদের রোগী হিসেবে কি কি অধিকার আছে? এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আইন কি বলছে? তো চলুন আমরা আজকে আমাদের ওয়েবিনার সিরিজটা শুরু করি। We have with us, viewers, a very illustrious panel of guests today. তার মধ্যে our first guest is Mr. Justice Syed Rifat Ahmed sir. He needs no introduction. The nation owes to him a series of landmark judgments. কিন্তু আমাদের আজকের টপিকের জন্য সবচেয়ে রেলেভেন্ট যে জাজমেন্টটা, সেটা হচ্ছে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস এর উপরে উনি একটা রায় দিয়েছিল। এই রায়টা ছিল রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস যাতে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস পায়, সেটার উপরে রায়টা হয়েছিল। এই রায়ের প্রেক্ষিতে একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছিল এবং এই নীতিমালাটাকে আইনের মর্যাদা দেওয়া হয়েছিল। আমাদের সেকেন্ড গেস্ট টুডে হচ্ছেন ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান স্যার। Again, he needs no introduction. উনি হচ্ছেন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ প্রাইভেট হসপিটালস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এবং ম্যানেজিং ডিরেক্টর গ্রিন লাইফ হাসপাতালের। আমাদের থার্ড গেস্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান, ইজ প্রি-এমিনেন্ট মিডিয়া পার্সোনালিটি ডক্টর আব্দুল নূর তুষার। উনি হচ্ছেন নাগরিক টিভির সিইও এবং ওনার যে রেলেভেন্ট পরিচয়টা আমাদের আজকের ওয়েবিনারের জন্য, সেটা হচ্ছে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস এর অ্যাডভাইজার উনি। তো চলুন লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের ওয়েবিনারটা আজকে শুরু করে দিচ্ছি। প্রথমেই মিস্টার জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ স্যার will grace us with an address on the legal and regulatory framework healthcare sector. Ladies and gentlemen, let me now welcome Mr. Justice Rifat Ahmed sir. Sir, if you may kindly address the webinar. Good evening, Barrister Imam. Salam and high regards to our very distinguished discussants today, Dr. Mohammad Mainul Ahsan and Dr. Abdul Noor Tushar. Barrister Imam, if I may, I'd like to begin by telling a story, as it were, a factual one, and one which is dates back to a pre-COVID period, if I may coin that phrase here. And it is an account that I will be reading from one of my judgments, which I will sort of visit later on in my address, if I may. And the facts go as this.
At 8:26 p.m. on Thursday, 21st January 2016, the petitioner, in that particular case, we will now name as Mr. X, was driving his car on the airport road near road number 23, Banani, Dhaka, when he was shocked to see a man slip and fall under the wheels of a bus, just as that man was trying to board that bus. Mr. X, the petitioner in this case, horrified at what he witnessed, immediately stopped his car, got out, and ran to assist the man. On seeing that that man was critically injured, Mr. X and another bystander together put the victim in Mr. X's car and drove to the nearest private hospital in Gulshan. However, a guard at the hospital refused admission on learning that the man in question was an emergency patient. The petitioner, that is Mr. X, accompanied by the other men, then drove on to two other private hospitals in the area, but was turned away each time. First by a security guard, and then by a doctor. The doctor, in this latter instance, checked the patient, but refused to treat him, even when the petitioner, Mr. X, stated that he would bear the costs of treatment, and instead, that doctor advised Mr. X to take the injured person to Dhaka Medical College Hospital. That particular hospital in Gulshan also refused to provide an ambulance when requested for this purpose, despite that Mr. X, being the petitioner, was willing to pay for this service. Mr. X then went to the Gulshan police station, from where a sub-inspector accompanied him to a government hospital, the Kurmitola General Hospital, where the critically injured man was declared dead on arrival at around 9:45 p.m. Mr. X was informed subsequently by the inspector that the victim had been identified as one Arafat, aged about 18 years, and that he had worked as a bus helper and lived with his maternal uncle in Tongi. A report on this incident was published in a national newspaper on the 24th of January 2016, reporting on Arafat's sad demise and the loss of a precious life that was wholly avoidable. And that story proved to be a catalyst for both a systemic change and legal redress to address the fate similarly suffered until now by countless others at the hands of an unresponsive emergency medical service delivery system in this country. Arafat's story alerted all concerned to shrug off the sense of the all-prevailing resigned acceptance of the status quo, where such unresponsive system operates defiantly, without accountability, and with impunity, unquote. So that was an extract from a judgment that I will sort of revisit towards the end of my address. That having set the tone and pace of my address, I would very briefly now address the issue of law, right, and rule of law, which I call the Holy Trinity, as it were, and relevant to our purpose. Rights, in a generic sense, are the most effective when one knows where to locate them. In a jurisprudential sense, that would mean finding such rights defined in law or a body of law. The laws, in turn, must be easily accessible, intelligible, or readily understandable, and permitting of enforcement effectively. In that scenario, we therefore have the rudimentary or basic elements of securing rights under the rule of law. Added to that is the need
for the rights obligations discourse to be brought into the mainstream dialogue through exercises as this webinar, and presenting to all stakeholders a clear and vivid picture of the correlationship of rights and obligations. In locating patients' rights, we must start at the very beginning. And a very good place to start in that regard, in my view, are Articles 15 and 18 of the Bangladesh Constitution. আমাদের বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 15-তে বলা হয়েছে যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে চিকিৎসা সহ জীবন ধারণের জন্য মৌলিক উপকরণ বা বেসিক নেসেসিটিস এর ব্যবস্থা করা। আর আর্টিকেল 18, যেটা অনুচ্ছেদ 18, সেটাতে বলা সেটা জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে, জনস্বাস্থ্য বলতে পাবলিক হেলথের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য বা প্রাইমারি ডিউটি বলে গণ্য করা হয়েছে। The fact that these provisions feature in the Constitution not as enforceable fundamental rights, but rather as fundamental principles of state policy, and are therefore not judicially enforceable, does not, in my view, preclude the constitutional courts to rely on or draw on them as yardsticks to define the content, scope, and nature of relatable fundamental rights. আমাদের এই আলোচনার ক্ষেত্রে সেই ফান্ডামেন্টাল রাইট দুটো হবে অনুচ্ছেদ 31 আর 32, যেটা রাইট টু লাইফ, দুটো একসাথে পড়লে। এই কনস্টিটিউশনাল ব্যাকড্রপে আমাদেরকে দেখতে হবে যে এই যে আমাদের দেশে what are the laws, identifiable laws that protect the rights of patients, and make a deeper inquiry into whether they are adequate laws, whether they have a holistic approach to the protection of rights of patients. আইনের যথার্থতা, সেটা আমরা আইনের আঙ্গিকে সেটা আমাদের দেখার একটা দায়িত্ব রয়েছে। এই দায়িত্বটা কেন এবং এই দেখার বাধ্যবাধকতাটা কেন রয়েছে, সেটা আমার মতে হচ্ছে যে আমার অধিকার বা my rights to medical care are only as good as the quality of the medical care, or indeed the public health service assured me. No more, no less. And in that context, আমাকে আইনগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আইন আমাকে টেক্সচুয়ালি এবং ইন প্র্যাকটিস এই অ্যাসিওরেন্সটা দেয় কিনা of assured and quality medical service. প্রথমে যে আইনটা আমার সম্মুখে আছে, এটা সেটা লাইসেন্সিং এর একটা আইন, and that is a law applicable to the licensing of private hospitals and clinics in general, and it is entitled as the Medical Practice and Private Clinics and Laboratories Regulation Ordinance of 1982. আমার সামনে দুজন বিশেষজ্ঞ আছেন in the medical field, ব্যারিস্টার ইমাম রয়েছেন, এবং তারা জানেন that the ordinance mandates extensively licensing of private clinics, hospitals, nursing homes, and lays down the conditions that must be fulfilled before a license may be granted. আমি আর বিস্তারিত সেটার মধ্যে যাচ্ছি না, সেটা হয়তো আপনাদের আলোচনায় সেই এই ধারাগুলো উঠে আসবে। But more relevant to our purpose is যেটা আছে আইনে আছে, that the ordinance empowers the Director General Health Services, DGHs যাকে আমরা বলি, to inspect such medical facilities, and empowers
and provides the authority to the DGHS of cancellation of license as may be granted under the ordinance, or ক্ষেত্র বিশেষে, in certain cases, to recommend to the government the debarring of medical practitioners if certain, violations are noted, violations cited in the law, or the closing down of laboratories, etc. আমাদের যে রিসার্চ যেটা আমরা করেছি, and হয়তো এই বিষয়ে আরো আলোচনা আসবে, যে আমরা দেখছি that this power of inspection of the DGHS is hardly ever exercised, and that probably also contributes to the fact that there is a crisis of accountability বা দায়বদ্ধতা এবং ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার একটা দৈন্যতা বোধহয় রয়ে গেছে আমাদের এই মেডিকেল হেলথ কেয়ার সেক্টরে। সেটা বোধহয় আমাদেরকে বোধহয় অ্যাড্রেস করার সময় এখন এসে গেছে। এবং আমি মনে করি দ্যাট ইজ দ্য উইক লিঙ্ক। আমি যদি একটা পেশেন্ট হিসেবে আমার অধিকারের কথা বলি, আর আমি যদি মেডিকেল হেলথ সেক্টর সার্ভিসে যারা আছেন তাদের যদি একটা কর্তব্যের কথা বলি, সেটার মধ্যে যে কোরিলেশনশিপটা আছে, সেই কোরিলেশনশিপে যদি একটা উইক লিঙ্ক থাকে, আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই যে স্বচ্ছতা আর দায়বদ্ধতার যে একটা ঘাটতি, সেটাই বোধহয় উইক লিঙ্কটা হয়ে দাঁড়াচ্ছে। And my concern is that unless there is ensured fully a regime of accountability and transparency, no patient is firmly secure in the enjoyment of the right to life, as indeed in the expectation, or indeed in the expectation of assured quality medical care, no matter however entrenched his or her legal and constitutional rights may be. On the same lines, one is put on inquiry into the process of registration of medical practitioners, etc., and in certain cases, cancellation of the same under the Bangladesh Medical and Dental Council Act of 2010, read with the 1983 Code of Medical Ethics. With regard, আমাদের ক্ষেত্রে এই আলোচনার জন্য, with regard particularly to cases of medical neglect or medical negligence. এখানেও, if I am put on inquiry on the যথার্থতা or the adequacy or sufficiency of this law, কতগুলো প্রশ্ন উঠে আসে, এবং এই প্রশ্নগুলো আমি আশা করছি যে আজকের সম্মানিত আলোচকরা এই প্রশ্নগুলো আমি যে রাখবো তার কয়েকটা প্রশ্নের ব্যাপারে কিছুটা আলোকপাত করবেন। তার মধ্যে এই প্রথম প্রশ্নটা আমি এটা আপনাদের কাছে করছি, যে আমরা যখন এই আইনটাকে দেখি, এই বিএমডিসি অ্যাক্টে on an initial reading কোথাও খুঁজে পাচ্ছি না whether any disaffected person, বা সংক্ষুব্ধ ব্যক্তি বা তার পক্ষ হয়ে কেউ, whether there is a power reserved or a right reserved to a disaffected person to initiate a process of inquiry into alleged violation of legal standards by medical practitioners, which may or may not lead to a cancellation of registration, but at least may initiate a process of inquiry. আপাত দৃষ্টিতে এই আইনে এটা আমরা খুঁজে পাচ্ছি না। তবে যা খুঁজে পাচ্ছি, যেরকম 18 থেকে 23, 24 বিভিন্ন ধারায় যেটা খুঁজে পাচ্ছি, বিএমডিসির অবশ্যই একটা তাকে অধিকার দেওয়া হয়েছে বা তাকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে to initiate such processes of inquiry should there be perceived violations of the law, এবং একটা appeal processেরও প্রভিশন আইনে রয়েছে। এই যে এই প্রসেসটা যেটা বিএমডিসি may initiate, the fourth question that arises in this context is, okay, there must be then a body of decisions, actions that may have been taken with regard to cancellation or not
of registrations. Are these records therefore publicly accessible? A accessibility of records and the fact that these records should be in the public domain to engender again a relationship of trust between the patient, between a general citizen and the medical sector. I think that is very important. এটা নিয়েও আপনারা যদি আমাদেরকে একটু জানান যে এই রেকর্ডস গুলো রাখা হয় কিনা এবং এই রেকর্ডস গুলো আমরা অ্যাক্সেস করতে পারি কিনা, যে আমরা একটু দেখতে চাই যে what is the body of medical jurisprudence that has grown up under the BMGC Act. Because it is a matter of concern that in the absence of a robust, stringent, and exacting regulatory and enforcement mechanism, even the best intended law and well-crafted rights are made nugatory and don't amount to much. For it is to be remembered that any system that operates as a laissez-faire on a laissez-faire attitude and encourages in any way, with intent or without intent, medical neglect and negligence to be clothed with impunity is actively contributing to the violation of certain rights that a patient has legally entrenched and constitutionally sanctioned. A porjay, I would like to take a pause and reflect on another aspect that a COVID scenario আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে that if I as a citizen or a patient have certain rights guaranteed to me under the Constitution, Article 31, 32, right to life, then medical practitioners, doctors, nurses, or ward boys, people who clean, who work as cleaners in all kinds of medical facilities, they also have an equally entrenched right to life under Articles 31 and 32 of the Constitution. And there, in that debate, is there a possibility that we have two sets of competing rights in the medical delivery system regime, rights of patients and rights of caregivers and medical practitioners? These rights are of equal force, in my view. Both have co-equal rights under Articles 31 and 32 of the Constitution. But do they, in that equation, amader khetre, does one set of rights gain primacy over the other, or should it? Or does one cancel the other out? For want of a better word, are doctors' rights competing with patients' rights and can be called countervailing rights, canceling somehow the patient's right to life under Articles 31 and 32? আপাত দৃষ্টিতে এই দুটি অধিকারের পরিধি ও বিচরণ সাংঘর্ষিক মনে হলেও আমার মতে, আমার এটা একটা পার্সোনাল ভিউ, এবং এটা আমাদেরকে আরো খতিয়ে দেখতে হবে, এবং সেই আপনাদের কাছেও আমাদেরকে জানতে হবে যে আপনারা এই অধিকারটা কিভাবে দেখছেন। আমার কাছে অন্তত মনে হচ্ছে যে একজন স্বাস্থ্যসেবা গ্রহণকারীর দৃষ্টিকোণ থেকে দেখলে তখন দুটি অধিকার আমার কাছে একে অপরের পরিপূরক মনে হচ্ছে। One reinforces the other. The right to life and protection of health that is to be enjoyed by a medical practitioner, nurses or doctors, whomsoever, in treating a patient, reinforces the right of the patient to receive quality medical care. It cannot cancel it out. It is a part of my right that I will be assured quality medical service by someone who is an expert, who is trained, but who is also providing me the service, assured that his life or her life is not at risk. And these are reinforcing rights. And this makes the argument under Articles 15 and 18, is a public health আমাদেরকে
নিশ্চিত করতে হবে, একটা সার্টেন মানদণ্ডের একটা মেডিকেল সার্ভিস দেওয়ার যে একটা মৌলিক দায়িত্ব রাষ্ট্রের আছে, সেটা এই মেক্স দ্য আর্গুমেন্ট মোর কম্পেলিং। এবং এখানে অন্তত এই গণ্ডির মধ্যে যখন আলোচনাটা হচ্ছে, সেখানে আমার মনে হয় মৌলিক দায়িত্বটা সিংহভাগটা কিন্তু রাষ্ট্রের উপরেই বর্তায়, টু এনশিওর প্রোটেকশন অফ রাইটস অন at both ends of the spectrum. এবং that brings me to the series of executive orders যেটা Dr. Tushar, Dr. Asan, I am sure very familiar with, series of executive orders or nideshana that are being periodically issued to deal with the care of both COVID and non-COVID-19 patients. Without going into the content of these orders, as a legal practitioner, I will read these orders as presupposing certain realities on the ground, which have been assessed, studied with a policy projection in mind, and then issued to whoever the addressee is. I therefore read, আমি এবং এরপরে আমি 11ই মের একটা অর্ডার নিয়ে আমি একটু আলোচনা করব, তো সেটা আমি একটু খেয়ালে রাখি। তো 11ই মেতে একটা যে অর্ডার এসেছিল, these orders presuppose certain pre-existing and sustained capacities of the private health sector to deal with the situation at hand. যে হ্যাঁ, তাদের এই ক্যাপাসিটিটা আছে, তাদের এই ইনফ্রাস্ট্রাকচারটা আছে, তাদের এই লজিস্টিক্যাল বেসটা আছে, তাদের এই হিউম্যান রিসোর্সটা আছে। That is why I am addressing this executive order to them. Indeed, কিছুটা তো দায়িত্ব তো প্রাইভেট হেলথ সেক্টরে রয়েছে to upgrade its ability and capacity to respond to this pandemic and to extend treatment, ensure treatment to its patients. But যেটা আমি আগেও বলেছি, the government's role in this regard is not negligible either. এবং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে because the pandemic, as the trajectory of the pandemic in the rest of the world, আমরা তো কয়েক সপ্তাহ বা এক মাস হয়তো পিছিয়ে আছি, the trajectory of the pandemic says that it's going to take a firmer grip in this country. What is the state of readiness of the private health sector acting on its own and with the aid of the government to meet that contingency, to be prepared for that contingency? And I think that when these executive orders are issued, these issues must be kept in mind. Otherwise, they ring hollow, because it becomes very, very difficult for any addressee of that order to execute it fully. And that brings me to my ultimate point for this evening, and that is on our emergency response system, especially in this COVID-19 scenario. আমি ওই একটু আগেই বলছিলাম যে 11/5/2020 একটা অর্ডার আমি দেখেছি, যেটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ দ্বারা প্রকাশিত। এবং সেখানে যে বলা হচ্ছে যে হ্যাঁ, the premise, general premise is, as is the case with other orders যেগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসছে, that the private sector is to allow for simultaneous but separate arrangements for treatment of COVID and non-COVID patients. কিন্তু এই 11/5/2020 এই ডিরেক্টিভে একটা দুশ্চিন্তা একটা ছাপ এসছে। সেখানে বলা হয়েছে যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীগণ যারা নন কোভিড চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই অবজারভেশনটা রয়েছে। এবং এখানে ওই কিডনি ডায়ালিসিস যারা নিতে চাইছেন কিন্তু নিতে পারছেন না, তাদের কথাটা এক্সপ্রেসলি আইডেন্টিফাই করে
বলা হয়েছে যে তারা বিভিন্নভাবে এই 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 সময়টায় চিকিৎসা গ্রহণে বাধার সম্মুখীন হচ্ছেন। সেখানে ক্লজ 2 of that directive নির্দেশনা বলছে চিকিৎসা সেবা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসায় আগত কোনো রোগীকে ফেরত দেয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে যদি অন্য কোনো হাসপাতালে রেফার করতে হয়। এবং সেখানে একটা শেষ লাস্টে বলে দেওয়া হয়েছে যে there is this specter of cancellation of a license যদি এই নির্দেশনা কোনো কিছু যদি লঙ্ঘন কেউ করে থাকে। এইখানেই আমি আপনাদেরকে ওই আমি যে প্রথম যে ফ্যাকচুয়াল একটা ইনসিডেন্টের একটা অ্যাকাউন্ট দিয়েছিলাম সেই কেসটাতে আমি আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। এবং যেটা ওনার ভূমিকায় ব্যারিস্টার ইমাম বলেছিলেন সেই কেসটা যেটা নামটা হচ্ছে সৈয়দ সাইফুদ্দিন কামাল ভার্সেস বাংলাদেশ মিনিস্ট্রি অফ হেলথ, এবং এটা একটা রিপোর্টেড জাজমেন্ট 38 BLD 2018 পেজ 453 এবং ইনসিডেন্টালি অথার্ড বাই মি। এবং সেখানে সৈয়দ সাইফুদ্দিন কামালি ছিলেন পিটিশন নাম্বার 1 and বাংলাদেশ লিগ্যাল এইডস এন্ড সার্ভিসেস ট্রাস্ট ওয়াজ পিটিশনার নাম্বার 2। তো সেখানে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল যে আমাদের তখন যে আমাদের ওটা তো রোড সেফটি নিয়ে এসেছিল, তো সেখানে আমাদের রোড সেফটি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান যেটা রয়েছিল 2014-2016 সেটা একটা স্টার্টিং পয়েন্ট ছিল। এবং সেখানে একটি অনুচ্ছেদ ছিল, অনুচ্ছেদ 9, এবং সেই অনুচ্ছেদ 9টাকে ইনঅ্যাডুকেট আমরা মনে করেছিলাম টু প্রোভাইড মিট দ্য ইমার্জেন্সি সিচুয়েশন দ্যাট ওয়ার অ্যারাইজিং ইন দিস কান্ট্রি। তো সেইটাকে, সেই লাকুনাটাকে ফিল করার জন্য আমাদের কাছে আসা হলো একটা জনস্বার্থে করা মামলা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সৈয়দ সাইফুদ্দিন কামাল সাহেব এবং ব্লাস্ট আমাদের কাছে নিয়ে আসলেন এবং আমরা তখন করলাম we went into a collaborative effort exercise, a concerted exercise with all stakeholders, the Ministry of Health, road transport and everybody, যে আসুন আমরা একসাথে মিলে আমরা এই লাকুনাটা ফিল আপ করতে পারি কিনা। and happily the outcome of that exercise was the formulation of the emergency medical services for road accident victims and protection of good Samaritans policy 2018, বাংলায় যেটা সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারী সুরক্ষা প্রদান নীতিমালা 2018। এটার মধ্যে কিন্তু একটা বিরাট কম্পোনেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিসেস এর কিভাবে দেয়া হবে, কিভাবে নিশ্চিত করতে হবে, কি ক্যাপাসিটি থাকতে হবে অন দ্য গ্রাউন্ড, সেগুলো কিন্তু বলে দেয়া হয়েছে। এই জাজমেন্টটা এবং এই যে নির্দেশনা নীতিমালাটা আমরা করলাম 2018-তে, these are the best testaments to upholding the principles of due and proper medical care and an effective public health service delivery system, in my view, enshrined in Articles 15 and 18 of the Constitution, and bolstering the right to life under Articles 31 and 32 of the Constitution. আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইবে যে আপনারা যারা you are crucial stakeholders in this sector, এই যে গাইডলাইন্সটা অলরেডি রয়েছে 2018, এটা কি কোনো ভাবে fine tune it to meet the demands of the present situation, and can you adapt it to meet the present situation at hand to the benefit of practitioners, medical service providers, and of course patients seeking emergency medical care. I don't see why this cannot be done with the will, vision, coordinated activity, and innovative ideas of all concerned stakeholders. We have a precedent, at least Koti রয়েছে, and a similar achievement cannot be sort of attained in this scenario in managing
the health and welfare of all during these very testing and trying times. I am obliged to ALAP for giving me this forum to address you, and I am very pleased that I could at least place my ideas with key stakeholders, before key stakeholders like Dr. Asan and Dr. Tushar. Thank you so much. The floor is yours now, Barrister Rashna Imam. Thank you very much, sir. We're deeply grateful to Mr. Justice Syed Rifat Ahmed, sir, for sharing his insights into the legal and regulatory framework and the enforcement regime that is in place. স্যার অনেকগুলো ইস্যুস রেজ করেছি, যেটা নিয়ে এখন আমরা আলোচনায় চলে যাব। আমাদের সাথে আলোচনা করার জন্য আছেন ডক্টর মাইনুল হাসান স্যার এবং ডক্টর আব্দুল নূর তুষার ভাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ তুষার ভাই আপনাদেরকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। উইদাউট মানে কোনো ধরনের ইন্ট্রোডাকশন ছাড়াই ডক্টর মাইনুল হাসান স্যারকে আমি একটু প্রশ্ন করব। আমাদের জাস্টিস রিফাত আহমেদ স্যার যে প্রশ্নটা, যে টপিকটা নিয়ে কথা বলছিলেন, যে নির্দেশনা যেগুলো জারি করা হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে, সেই নির্দেশনাগুলো নিয়ে যে কথাটা বলছিলেন, আমি স্যার প্রথম নির্দেশনাটা নিয়ে আপনাকে একটু আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম। প্রথম নির্দেশনাটা জারি করা হয়েছিল 11ই মেতে। এখানে তিনটা জিনিস বলা আছে। তার মধ্যে স্যার একটা হচ্ছে যে প্রত্যেকটা প্রাইভেট এবং সরকারি হাসপাতালের পৃথক অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে সন্দেহভাজন সাসপেক্টেড কোভিড পেশেন্ট ট্রিট করার জন্য। দ্বিতীয়টা ছিল যে রিফিউজ করতে পারবে না ট্রিটমেন্ট, যদি ফ্যাসিলিটি থেকে থাকে সেক্ষেত্রে ট্রিট করতে হবে, আর যদি ফ্যাসিলিটি না থেকে থাকে সেক্ষেত্রে নিশ্চিত করতে হবে তাদের ট্রিটমেন্ট এবং নিজ দায়িত্বে ট্রান্সফার করতে হবে। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। এবং তৃতীয়ত স্যার ছিল যে আমাদের স্বাস্থ্যসেবা বিভাগের যে কোভিড-19 হসপিটাল কন্ট্রোল রুম আছে তাদের সঙ্গে কনসালটেশনের মাধ্যমেই রেফার করতে হবে অন্য হাসপাতালে যদি ট্রিটমেন্ট ফ্যাসিলিটি না থেকে থাকে। তো স্যার এগুলো থাকা সত্ত্বেও আমরা দেখছি, পত্রপত্রিকায় পড়ছি যে ট্রিটমেন্ট রিফিউজ করে যাচ্ছে, এটা কেন হচ্ছে? ট্রিটমেন্ট, ধন্যবাদ আপনাকে এবং জাস্টিস সাহেবকে ধন্যবাদ, আব্দুল তুষার ভাইকেও ধন্যবাদ। ট্রিটমেন্ট ইনিশিয়ালি সমস্যা ছিল। ইনিশিয়ালি অনেকেই বুঝতে পারেনি কি করতে হবে, কিভাবে রোগীদেরকে দেখতে হবে, চিকিৎসা করতে হবে, ভর্তি করতে হবে। ইনিশিয়ালি একটা হযবরল অবস্থার মধ্যে ছিল, কিন্তু আজকে কিন্তু সেই অবস্থাটা নাই। আজকে অলমোস্ট যেসব প্রাইভেট হাসপাতালগুলি 50 শয্যা বিশিষ্ট উপরে আছে, তার অলমোস্ট সব হাসপাতালগুলিতেই কিন্তু রোগী এখন ভর্তি করতেছে, আমরাও করতেছি। কোনো রিফিউজাল, নো কোয়েশ্চেন অফ রিফিউজাল। এখন রিফিউজ করার কোনো প্রশ্ন আরাইজ করে না। ইট ইজ অ্যান এন্ডেমিক সিচুয়েশন ইন দি হোল ওয়ার্ল্ড, এবং বাংলাদেশে একটা কঠিন অবস্থার মুখে আমরা আছি। আমরা মানুষ, ডাক্তাররা মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে ডাক্তাররা অনেক সামনে এগিয়ে আছে, আমি বলতে আমার কোনো সন্দেহ নাই। ডাক্তাররা আজকের যে কাজটা করতেছে আমি নিজে বিশ্বাস করতে পারি না যে বাচ্চা ছেলেগুলি, বাচ্চা মেয়েগুলি, বড় সিনিয়র ডাক্তাররা কিভাবে দিনের পর দিন ডিউটিতে আসতেছে, রোগী দেখতেছে, কাজ করতেছে। ঘরে আমরা যদিও থাকার ব্যবস্থা করে দিচ্ছি, বাট সবাই থাকার ব্যবস্থা হচ্ছে না, নাই সবার, কিন্তু আমাদের আছে। এখন কিন্তু রিফিউজ হচ্ছে না। গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন, যার পক্ষে সম্ভব। আমার হাসপাতালে অনেকগুলি ফ্লোর আছে, আমি 3টা ফ্লোর ছেড়ে দিয়েছি, ইয়েলো জোন অ্যান্ড রেড জোন। আর যেটা গ্রিন জোন, সব রোগী ওখানে আসে চিকিৎসার জন্য, যে কোনো ধরনের রোগী আসতে পারে, তারা চিকিৎসা নিচ্ছে, যাচ্ছে। বাট ইয়েলো জোন অ্যান্ড রেড জোন অনলি সাসপেক্টেড কোভিড অ্যান্ড কোভিড রোগীর চিকিৎসা, এবং সেটা একদম একদম কানায় কানায় ভর্তি, কোনো ত্রুটি নাই, আসছে যাচ্ছে। এবং আমি যেহেতু গ্রিন লাইফ মেডিকেলের হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রাইভেট হাসপাতাল ক্লিনিক গুলির মহাসচিব, আমি আমাদের সমস্ত
প্রাইভেট হাসপাতালগুলিতে, ক্লিনিকগুলিতে আমাদের অলরেডি ইনফরমেশন এন্ড নোটিশ আমরা অনুরোধ পাঠিয়েছি। মিনিস্ট্রির চিঠির, ডিজি অফিসের চিঠির বরাদ দিয়ে যে রোগী ভর্তি করতে হবে, চিকিৎসা দিতে হবে, এবং সব জায়গা থেকেই একটা পজিটিভ রেসপন্স অলরেডি পাচ্ছি, এবং রোগী ভর্তি হচ্ছে, চিকিৎসা হচ্ছে, তারা চেষ্টা করতেছে। কিন্তু কিছু কিছু জায়গায়, সব জায়গায় সবাই ফেসিলিটিস সমান না। সব জায়গায় যে ফেসিলিটিস আমার আছে, বা ঢাকার আমাদের পার্শ্ববর্তী কতগুলি বেশ বড় হাসপাতাল যেগুলি আছে, তাদের যে ফেসিলিটি আছে চিকিৎসার, এগুলি কিন্তু সবাই পক্ষে সম্ভব না, এবং না কেউ পারে না, পসিবল না। তারা রেফার করে। এখন আমার হাসপাতালে ইজ ফুল কোভিড রোগী, COVID-19 রোগীতে একদম ভরপুর। 2টা ফ্লোর আমি রেখেছি শুধু আদার দেন কোভিড পেশেন্টস। 2টা ফ্লোর, সে 2টা ফ্লোরও বলতে গেলে কানায় কানায় ভর্তি। সো আমাকে এখন যদি আসে, তো আমাকে হয়তো বলতে হবে যে ভাই আমি পারতেছি না, হয়তো। বাট যেভাবেই হোক, তারপরে যখন সিরিয়াস হয় মেনটেন করতে হবে। বাট এমার্জেন্সি, সাপোজ আমার আইসিইউতে 17 বেড আইসিইউ, আমার কানায় কানায় ভর্তি। যদি ওই শ্বাসকষ্ট নিয়ে আসে, যার ভেন্টিলেটর লাগবে, আমি তো দিতে পারবো না এখন, এই মুহূর্তে তো দিতে পারবো না। বাট তার তো এখন ভেন্টিলেটর লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের পিছনের কথা বলতে হয় যে আমরা কিন্তু মিনিস্ট্রি অফ হেলথের ডিজি অফিসে অনেকগুলি মিটিং করেছিলাম, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে। আমরা বলেছিলাম যে আমাদের ভেন্টিলেটরের প্রয়োজন হবে, ভেন্টিলেটর কিন্তু আনতে হবে। কিন্তু আজকে ভেন্টিলেটরের শর্ট, সারা দেশে ভেন্টিলেটর প্রয়োজন, অনেক ভেন্টিলেটর আমাদের দরকার। কিন্তু সেই তো তুলনায় আমাদের ভেন্টিলেটর আমাদের হাসপাতাল অন্যান্য হাসপাতালগুলিতে অনেক কম। এই গেল কোভিড এর ব্যাপারে। আর জাসির সাহেব আরেকটা অনেকগুলি কথা বলেছেন, সেটা একটু বলি, আমি সংক্ষেপে একটু বলি। জি স্যার। রোগী যখন হাসপাতালে, আমাদের দেশ, আমি আছি বাংলাদেশে, আমাকে চিন্তা করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করতে হবে। একটা প্রাইভেট হাসপাতাল করতে আজকের দিনে কাঠা মিনিমাম 1 কোটি টাকা কাঠা। সে 20 কোটি টাকা দিয়ে 1 বিঘার জমি কিনলো, মিনিমাম, ছোট্ট, সেটা হাসপাতাল হয় না 1 বিঘার উপরে হাসপাতাল হয় না। তারপরে কনস্ট্রাকশন, তারপরে ইকুইপমেন্টস, অনেক, একটা বিরাট অঙ্ক। ডিপেন্ড করে কি মানসিকতা নিয়ে সে হাসপাতাল করতেছে। সবাই সমান মানসিকতা থাকে না। আমাদের যেমন ইউনাইটেড, স্কয়ার, অ্যাপোলো, তাদের মানসিকতা ভিন্ন। তারা হসপিটাল করেছে তারা ফর বিজনেস, নট ফর সার্ভিস টু দি হিউম্যানিটি। বাট আমি বলবো গ্রিন লাইফ হাসপাতাল আমরা করেছি মানুষের সেবা দেওয়ার জন্য, নট ফর মানি। জাস্টিস সাহেব অনেক কথা বলেছেন। আজ পর্যন্ত 11-12 বছর হলো গ্রিন লাইফ হাসপাতাল হয়েছে। 12 বছরে আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট রোগী বলেন, যে কোনো এমার্জেন্সি বলেন, নট এ সিঙ্গেল পেশেন্ট ওয়াজ রিফিউজড, নট এ সিঙ্গেল। ইভেন আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসার এট নাইট, তাকে একদম ফ্রম দি ভেরি বিগিনিং সবার কাছে ইনস্ট্রাকশন, any patients come anytime with any emergency, give them the highest possible treatment and care. If not possible, by our ambulance, along with you or along with the nurse, send him to Dhaka Medical College. মধ্যরাতে যদি এমন এমার্জেন্সি হয় যেটা তোমাদের পক্ষে আমাদের পক্ষে সম্ভব না, সেটা তোমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়া, নো কোশ্চেন অফ মানি। আজ পর্যন্ত গ্রিন লাইফ হাসপাতাল থেকে কোনো রোগী টাকার অভাবে ফেরত যায় নাই। দ্যাট ইজ পলিসির উপর ডিপেন্ড করে, মানসিকতার উপর ডিপেন্ড করে, নৈতিকতার উপর ডিপেন্ড করে। যে হাসপাতাল করলো তার যদি নৈতিকতা থাকে না, শুধু আমি হাসপাতাল করেছি, শুধু টাকা বানাবো, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এবং এর জন্য সরকারের কিছু নির্দেশনা, কিছু আইন থাকা উচিত, যে আইনগুলির প্রয়োগ হয়তো হবে স্ট্রংলি। এখানে আরো একটা কথা বলি, কিছু ঢাকার বাইরে বা আছে, কিছু ঢাকাতেও আছে, মোহাম্মদপুরে শুনেছি আছে, ছোট ক্লিনিক করেছে, একটা মেল নার্স, সে একটা রোগীর রাত্রবেলা একটা রোগীর অপারেশন করলো, এবং অপারেশন করতে গিয়ে মারা গেল। তাকে কে রাইট দিয়েছে একজন মেল নার্সকে অপারেশন করার? এর বিরুদ্ধে আমি শুধু একটা সংখ্যা বলবো, এর বিরুদ্ধে সরকারকে স্ট্রং হতে হবে। পানিশমেন্ট, ওই ক্লিনিক বন্ধ করতে হবে, ওই হাসপাতাল বন্ধ করতে হবে, পানিশমেন্ট শুড বি গিভেন, ওর লাইসেন্স বাতিল করতে হবে, এবং এরকম পদক্ষেপ যদি কেউ নেয় তার বিরুদ্ধে স্ট্রংলি অ্যাকশন নিতে হবে। এইগুলি আইনের ব্যাপার, আইনের শক্ত প্রয়োগ দরকার। এবং কোভিড এর ব্যাপারে আমরা চেষ্টা করতেছি, সমস্ত হাসপাতালগুলি, এখন প্রাইভেট হাসপাতালগুলি যারা আছে সবাই চেষ্টা করতেছে
মানবিক ব্যাপার, অভাবনীয়, মানে বিশ্বাস করা যায় না। আপনারা যিনি ডাক্তার তুষার ভাই হয়তো জানবেন, জাসির সাহেব বা রাসনা ইমাম জানি না কতটুকু জানেন, আমি টেলিফোনে পাগল হয়ে যাচ্ছি। মানুষ, রুগীর এত আক্রান্ত, এত সংখ্যা, যেটা এই টিভিতে যেটা দেখেন এর সাথে কোনো বাস্তবের মিল নাই। হিউজ নাম্বার অফ পেশেন্টস। সামনে এই জুন মাস এবং আমি মনে করি জুলাই মাস উইল বি ভয়াবহ অবস্থা। সরকারের স্ট্রং পদক্ষেপ নিতে হবে। ভেন্টিলেটর বলেন, হাই নেজাল ফ্লো অক্সিজেন মেশিন বলেন, এগুলি যদি সাপ্লাই না দেওয়া হয় তাহলে বহু রোগী মারা যাবে অক্সিজেনের অভাবে, যেটা ইউরোপ আমেরিকাতে যে মৃত্যুর সংখ্যা দেখছি আমাদের সে সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। বাট আরেকটা জিনিস, আমাদের বাঙালিদের ইমিউনিটি শক্তি বেশি থাকতে পারে, আমি জানি না কতটুকু, যার জন্য এখনো অতটা দেখি না মৃত্যু। বাট সিনারিও নট গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। একটা জিনিস বেরিয়ে আসছে এটা থেকে যে এনফোর্সমেন্টে ঘাটতি আছে, এবং তাই দায়বদ্ধতা বা জবাবদিহিতা এই জিনিসটা আমরা এখনো দেখতে পারিনি। আমি যদি আমার নেক্সট প্রশ্নটা তুষার ভাই আপনার কাছে, আমাদের জাস্টিস আহমেদ যে ইস্যুটা তুললেন অ্যাবাউট কোড অফ মেডিকেল এথিক্স, বিএমডিসির আইনের আওতায় কোড, তুষার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পাচ্ছি। জি, বিএমডিসির আইনের আওতায় যে একটা কোড আছে, কোড অফ মেডিকেল এথিক্স, সেখানে বলা আছে, and আমি কোট করছি, that the health of my patient will be my first consideration. এটা হচ্ছে ওথ, যেটা বলতে পারা যায় যে ডাক্তাররা নিয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে তুষার ভাই, যে আপনি since the onset of this pandemic you were very vocal about the rights of doctors to have PPE, that they cannot go ফ্রন্ট লাইনে গিয়ে চিকিৎসা দিতে পারবে না ওনাদেরকে যদি পিপিই না দেয়া হয়। তো সেক্ষেত্রে এই দিকে আপনাদের মেডিকেল এথিক্স আছে যেটা বলছে টু পুট ইউর পেশেন্ট ফার্স্ট, ওইদিকে আপনাদের নিজেদের সাংবিধানিক দায়িত্ব আছে, যেটা জাস্টিস সাংবিধানিক অধিকার আছে, যেটা জাস্টিস বলছিলেন, রাইট টু লাইফ, রাইট টু হেলথ, যেটা শুধু আমাদের নয়, রোগীদের নয়, বাট ডাক্তারদেরও আছে, নার্সদেরও আছে, ওয়ার্ড বয়দেরও আছে। তো এই দুটোর মধ্যে কি আপনি কোনো কনফ্লিক্ট দেখতে পাচ্ছেন? অফকোর্স দেয়ার আর কনফ্লিক্টস। আমাদের দেশে যে আইন আছে সেই আইন উপযুক্ত না। সেই আইন যেভাবে লেখা হয়েছে, সেই আইন লেখার সময় যারা মেডিকেল প্র্যাকটিস করেন, যারা মেডিকেল সেবা নেন এবং দেন, তাদেরকে গ্রাহ্য করা হয় নাই। টেবিলে বসে আইন প্রস্তুত করার যে প্রণালী, এই প্রণালী থেকে রাষ্ট্রকে বের হয়ে আসে। এই যে আইন তৈরি করা হয়েছে, আপনারা যেসব চিঠির উদাহরণ দিচ্ছেন, এই সবই তো টেবিলে বসে লেখা। যখন একটা হাসপাতালকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে আপনার হাসপাতালে রেড, ইয়েলো, গ্রিন জোন করে আপনাকে কোভিড পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হবে, তখন কি এই কনসিডারেশন তারা নিয়েছেন যে সেই হাসপাতাল আসলে রেড, গ্রিন, ব্লু জোন করার মতো যথেষ্ট পরিমাণ জায়গা হাসপাতালের আছে কিনা? বাংলাদেশে যে ক্লিনিকগুলি আছে তার মধ্যে কয়টা ক্লিনিক বা বেসরকারি ক্লিনিকের বেড সংখ্যা 50-এর উপরে? এটা তো বিবেচনা নিতে হবে। যখন একটা হাসপাতাল নিজেকে রেড, গ্রিন, ব্লু জোনে ভাগ করবে, তখন সে অন্য রোগীদেরকে কোথায় ট্রিটমেন্ট দিবে? এই যে গ্রিন জোনে, তো এই গ্রিন জোনে যখন সে ট্রিটমেন্ট দিবে, তার জন্য যথেষ্ট পরিমাণে হেলথ স্টাফ তার আছে কিনা সেটা কি তারা হিসাবে নিয়েছেন? যে লোকটা কোভিড আক্রান্তদেরকে ট্রিটমেন্ট দিবেন, ওই একই লোক কি বের হয়ে এসে নন কোভিডদেরকেও ট্রিটমেন্ট দিবেন? অথবা যে নার্স কোভিড ইউনিটে কাজ করবেন তিনি কি 10 মিনিট 15 মিনিট পর পর আবার এসে নন কোভিডকেও ট্রিটমেন্ট দিবেন? So those questions were never answered. A health system is being run understaffed, unplanned, and definitely in a mismanaged situation. ফলে এরকম একটা অবস্থা আপনি যদি আশা করেন শুধুমাত্র একটা অংশ হেলথ সিস্টেমের, যারা ডক্টর, তারা শুধুমাত্র the health of my patient should be my first consideration, এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এইখানে তো একটা ভুল আছে। ভুলটা কোথায়? যদি হেলথ আমার ফার্স্ট কনসিডারেশন হয়, তাহলে আই হ্যাভ টু বি প্রপারলি ইকুইপড অলসো। আপনি যদি বলেন যে আমার প্রতিষ্ঠানের নিরাপত্তা আমার প্রথম কনসিডারেশন, যদি তাই হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষা করার জন্য আমাকে যন্ত্রপাতি দিতে হবে। একটু আগেই ডক্টর মইনুল যেটা বললেন যে ভেন্টিলেটরের ক্রাইসিস আছে, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ক্রাইসিস আছে, এমনকি অক্সিজেনের ক্রাইসিস আছে। তো হেলথ ইজ দ্য ফার্স্ট কনসিডারেশন। আমি একটা পেশেন্টকে অ্যাডমিট করলাম, কিন্তু তাকে আমি ট্রিটমেন্ট দিতে পারলাম না ফর ল্যাক অফ ইকুইপমেন্ট, তাহলে কি আসলে আমি কনসিডারেশন হলো? আমার হলো না। কিন্তু গেটিং অ্যাডমিশন টু এ হসপিটাল ইজ নট
necessarily exercising the right of a patient to get treatment. Admission or treatment এক জিনিস না. You can be admitted in a hospital, but you can never be treated because there is no equipment, there is no facility, there is not adequate staff, nurses and others. আজকে বাংলাদেশে 500-র বেশি উপজেলা হাসপাতাল আছে। এই উপজেলা হাসপাতালগুলি কি কোভিড ট্রিটমেন্ট করার জন্য যথেষ্ট পরিমাণ equipped? So when policymakers make policies, they have to be also accountable for answering these questions. আপনি লিখে দিচ্ছেন একটা চিঠিতে যে আপনি এটা না করলে আপনার লাইসেন্স বাতিল করা হবে, কিন্তু যিনি আমার লাইসেন্স বাতিল করবেন তিনি কি যথাযথভাবে আমাকে পরীক্ষা করছেন? যদি আমাকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তিনি এক নিয়ম অবলম্বন করেন আর আরেকজনের বেলা অন্যরকম, তাহলে স্ট্যান্ডার্ড উইল নেভার বি সেট। আজকে যে প্রশ্নটা উঠেছে সেটা কি? সেটা হচ্ছে রোগীরা অ্যাডমিশন পাচ্ছেন না। যখন কোভিড ছিল না তখন কি রোগীরা সব জায়গায় গিয়ে অ্যাডমিশন পেয়েছিলেন? যদি পেতেনি তাহলে আজকে অনারেবল জাস্টিস যে রায়টার কথা বলেছেন, এই রায়টা যেদিন হয়েছে সেদিন তো কোভিড ছিল না। সেদিন তাহলে পেশেন্ট রিফিউজড হয়েছিল কেন? পেশেন্ট রিফিউজড হয় বিকজ রিডান্ডেন্সি অফ আর এক্সিস্টিং লজ। পেশেন্ট রিফিউজড হয় কেন? পেশেন্ট রিফিউজড হয় কারণ ট্রমা ম্যানেজমেন্টের জন্য যে ফ্যাসিলিটিস থাকা উচিত বিভিন্ন জায়গাতে, ইমার্জেন্সি রুম থাকলেও ট্রমা ম্যানেজমেন্টের ফ্যাসিলিটি সব হাসপাতালে থাকে না। সো দেয়ার শুড বি প্রপার গাইডলাইন। আমাদের এখানে সব হাসপাতালে জেনারেল হসপিটাল, সব হাসপাতাল জেনারেল হসপিটাল হবে না। আজকে যেখানে দ্য পেশেন্ট হ্যাজ এ রাইট টু গেট ট্রিটমেন্ট ইন আ ট্রাফিক অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এরকম একটা রায়ের কথা আমরা জেনেছি। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে হাইওয়ে হয়েছে, হাইওয়ে প্ল্যান করার সময় এভরি 40 or 60 কিলোমিটারের মধ্যে একটা করে ট্রমা সেন্টার স্থাপন করা হয়েছে। আপনি হাইওয়ে থেকে অ্যাক্সিডেন্ট করলে আপনাকে নিকটস্থ জেলা হাসপাতালে নিতে হবে। একটা জেলা হাসপাতাল থেকে, একটা রাস্তা থেকে একটা জেলা হাসপাতালের দূরত্ব কত কিলোমিটার হতে পারে? অনেক হতে পারে, এবং সেই জেলা হাসপাতালে ট্রমা সেন্টার নাও থাকতে পারে। So unless and until I also ensure proper treatment facilities, এটা একটা আদেশ হবে, কিন্তু এই আদেশটা কেউ পালন করতে পারবে না। আজকে যদি একটা পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য রক্ত দেওয়া জরুরি। আমাদের এইখানে প্যারামেডিক বা এই ট্রমা ম্যানেজমেন্টের জন্য আলাদা অ্যাম্বুলেন্স আছে, যেখানে অ্যাম্বুলেন্সটা যাওয়ার সময় সাথে করে BO পজিটিভ নেগেটিভ রক্ত নিয়ে যায়। রক্ত ছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টকে কেন যায়? শুধুমাত্র স্যালাইন ঝুলায় চ্যানেল ওপেন করে নিয়ে আসে, বাট তার যদি সিভিয়ার ব্লাড লস হয় সে তো রাস্তায় মারা যাবে। দেয়ারফর মেডিকেল প্র্যাকটিস সম্পর্কে না জেনে এবং মেডিকেল ট্রিটমেন্ট প্রসেস সম্পর্কে না জেনে শুধুমাত্র একটা আদেশ জারি করে দিলে কোনো দিনই রোগীর রাইটস এনশিওর হবে না। এবং it is not a matter of legality, it is a matter of science. আমরা যতক্ষণ পর্যন্ত বিজ্ঞানকে আমলে না নিয়ে এই প্রশ্নটা করব না, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কেউ পাবে না। রোগী রিফিউজড হচ্ছে কেন? রোগী রিফিউজড হচ্ছে কারণ হাসপাতালগুলি তার ক্যাপাসিটি ফুল করে ফেলেছে, যেটার কথা আমরা শুরুতেই বলেছিলাম। এটা সম্পূর্ণ একটা মিসকোড যে আমরা শুধু পিপিই চেয়েছি। আমরা বলেছিলাম ডাক্তারদেরকে সুরক্ষা দিতে হবে, আমরা বলেছিলাম রোগ নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা নিতে হবে, আমরা বলেছিলাম বয়স্কদেরকে সুরক্ষা দিতে হবে, আমরা বলেছিলাম রোগীদের যাতে অতিরিক্ত চাপের কারণে রোগীরা রিফিউজ না হয় সেই জন্য যথাযথ প্রিভেনশনের ব্যবস্থা নিতে হবে। আমরা লকডাউনের কথা বলেছিলাম, আমরা প্রিভেন্টিভ মেডিসিনকে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলাম। আজকে যদি প্রকৃত অর্থে আমরা প্রিভেনশনকে গুরুত্ব দিতাম, তাহলে এই পরিমাণ কোভিড রোগী হাসপাতালে গিয়ে ভিড় করতেন না। আজকে যখন হাসপাতালে টোটাল বেড ক্যাপাসিটির চেয়ে কোভিড রোগী তার সংখ্যা ছাড়িয়ে যাবে, আমরা এই কথাটা স্পেসিফিক্যালি বলেছিলাম যে কোভিড রোগীর চাপের কারণে সাধারণ রোগীরা চিকিৎসা পাবেন না। আজকে কোভিড রোগীদের চাপের কারণে ডায়ালিসিসের পেশেন্ট চিকিৎসা পাচ্ছেন না, আজকে কোভিড রোগীদের চাপের কারণে ডায়াবেটিসের রোগী চিকিৎসা পাচ্ছেন না, হার্টের রোগের অসুস্থতার লোকজন চিকিৎসা পাচ্ছে না, কারণ হাসপাতালে গিয়ে সে বেড খালি পাচ্ছে না। বেড খালি পেলে সে অক্সিজেন সিলিন্ডার খালি পাচ্ছে না, অক্সিজেন সিলিন্ডার খালি পেলেও সে ডাক্তার পাচ্ছে না, কারণ কোভিড রোগীদেরকে যে ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন তারা 10 দিন 15 দিনের জন্য হাসপাতালের মধ্যে ঢুকে পড়ছেন, তারা বাড়িতে ফিরছেন না এবং তারা অন্য রোগী দেখতে পাচ্ছেন না। তাহলে এই বিষয় রাইটস এনশিওর করবো কাগজে কলমে, এটা কখনো হবে না। এবং এই কথা ভাবলেও চলবে না যে রোগীর রাইটস এবং ডাক্তারের রাইটস আলাদা কিছু, কারণ কোন রোগী চিকিৎসক হয়ে যেতে পারেন না, কিন্তু সকল ডাক্তারই তো রোগী হতে পারেন। ফলে কোনো ডাক্তার ইচ্ছাকৃতভাবে কোনো রোগীকে কখনো ফেরত দেন না, এবং তার হাসপাতালে যদি ব্যবস্থা থাকে তিনি চিকিৎসা না করে চলে যেতে বলেন না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তিনি যখন অপারগ অনুভব করেন, তিনি যখন বোঝেন যে তিনি চিকিৎসা দিতে পারবেন না,
তখন মৃত্যুর দায়টা তিনি নিতে চান না। এটা হচ্ছে মূল কথা। এবং মৃত্যুর দায় পৃথিবীর কেউই নিতে চায় না। আপনি আমাকে একটা কথা বলেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা যদি হয় কোথাও, এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু ডাক্তার দায়ী না। ফলে আনার পথে যদি রোগী মরে যায়, তখন কেউ ডাক্তারকে দোষী বলে না। যদি হাসপাতালে আনা পর্যন্ত রোগী বেঁচে থাকে, তাহলে রোগী মরে গেলেই ডাক্তার দায়ী হয়ে যায়। তখন আর কেউ বলে না যে ট্রাফিক অ্যাক্সিডেন্টটা হয়েছিল কেন, ওই রাস্তাটার মধ্যে কোনো গন্ডগোল ছিল, ওইখানে কি কোনো নিরাপত্তার অভাব ছিল, গাড়িটার কি ব্রেক ফেল করেছিল। সকলেই ডাক্তারকে হত্যাকারী বলে দিয়ে চিৎকার করতে থাকে। ডাক্তার হেলথ সার্ভিসের শুধু একটা পার্ট মাত্র। হেলথ সার্ভিস একটা ক্লিনার থেকে শুরু করে যিনি ইনভেস্ট করেছেন, সকলেই ওই টিমের পার্ট। আজকে হেলথ সার্ভিসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে কথাটি মইনুল ভাই বলেছেন এই মাত্র, এই কথাটা তো বিবেচনায় নিতে হবে। কেন নিতে হবে বলেন? ঢাকা শহরে কোনো জায়গাতে হাসপাতালের জোন করা নাই। ফলে কি হয়েছে? আপনি উত্তরায় যান, হাসপাতালের জায়গা কোনটা? আপনি ধানমন্ডিতে যান, হাসপাতালের জায়গা কোনটা? জমি কিনতে হবে কেন? হাসপাতালের জায়গা বরাদ্দ দেওয়া হবে। যদি আপনি বাংলাদেশে ব্যবসা করার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি করতে পারেন, যদি আপনি বাংলাদেশে ব্যবসা করার জন্য ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করতে পারেন, আপনি যদি কুটির শিল্পের এলাকা দিতে পারেন, আপনি হাসপাতালের জন্য এলাকা দিতে পারেন না কেন? জমি দিতে পারেন না কেন সস্তায়? এই প্রশ্ন তো করতে হবে। এটা কি একদিনে হয়েছে? 20 কোটি 40 কোটি টাকা দিয়ে ঢাকা শহরের ধানমন্ডিতে একজন জমি কিনবে, মিরপুরে কিনলো এটা আবার 2 কোটি। ফলে মিরপুরের চিকিৎসা খরচ আর ধানমন্ডির চিকিৎসা খরচ এক না। সকলেরই দায়িত্ব, সিস্টেমের দায়িত্ব হচ্ছে রোগীর জন্য একই মূল্যে সারা বাংলাদেশে বেসরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কেন আমার নীলফামারীতে অপারেশন করলে 1 পয়সা লাগবে আর ঢাকায় আসলে আরেক পয়সা? যাতায়াতের পয়সা ছাড়া আর কোনো পয়সার ডিফারেন্স হওয়া উচিত না। কিন্তু কেন হয়? হয় এই কারণে যে ঢাকা শহরের ট্যাক্স বেশি, ঢাকা শহরের অন্যান্য চার্জেস বেশি, ঢাকা শহরের খরচ বেশি। এই জায়গাতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রকে এইসব জায়গাতে সকল হাসপাতালের জন্য বিদ্যুতের বিল সমান করে দিতে হবে। রাষ্ট্র যদি মসজিদ মাদ্রাসায় বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার একটা আইন করতে পারে, রাষ্ট্র কেন হাসপাতালে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার আইন করতে পারে না? রাষ্ট্রের যদি সংবিধানে লেখা থাকে যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনস্বাস্থ্য নিশ্চিত করা, যেটা আমাদের মাননীয় বিচারপতি একটু আগে বলেছেন, তাহলে সেটা নিশ্চিত করার জন্য রাষ্ট্র কেন সেই ধরনের সুবিধা নিতে পারে না? যদি চালে ভর্তুকি দিতে পারে, তাহলে স্বাস্থ্যে ভর্তুকি দিতে পারে না কেন? দেয়, শুধু সরকারি সিস্টেমে দেয়। বেসরকারি সিস্টেমে রাষ্ট্র ইন্টারফেয়ারও করে না, এবং বেসরকারি সিস্টেমে ব্যবসায়ীদেরকে রাষ্ট্র স্বাস্থ্য নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে। এই ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়ার কারণে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। স্বাস্থ্যসেবা তো ব্যবসা হতে পারে না। স্বাস্থ্যসেবা হবে সবসময় জনসেবা, কারণ এটা সেবা, ইটস সার্ভিস। সেই জায়গা থেকে আজকে সরে যাওয়ার কারণে আজকে রোগীদের রাইটস বিপন্ন হচ্ছে, আজকে ডাক্তারদের রাইটস বিপন্ন হচ্ছে। কেন সরকারি হাসপাতালে ঢুকে মানুষ ডাক্তারকে প্রহার করে? হাসপাতালে যে বাথরুম নাই, হাসপাতালে যে চিকিৎসা নাই, এটার জন্য কি ডাক্তার দায়ী? স্বাস্থ্য ব্যবস্থাপনা দায়ী। এবং স্বাস্থ্য ব্যবস্থাপকরা কেন জবাবদিহি করবেন না? আজকে যখন তারা এই কথা বলেছেন, তারা যখন প্রত্যেক দিন আসেন এই টেলিভিশনে, এসে এতজন আক্রান্ত হয়ে যান, এতজন মৃত্যুবরণ করেছে এটা বলেন, তারা কেন এই কথা বলেন না যে বাংলাদেশে মোট কোভিড রোগীর জন্য বেড রয়েছে এতগুলি, এবং এতগুলিতে রোগী আছে এবং এতগুলিতে নাই? মেডিকেল ইনফরমেশন সিস্টেম নাই বাংলাদেশে, বাংলাদেশে এমআইএস নাই, বাংলাদেশে প্রত্যেকদিন স্বাস্থ্যসেবায় রিপোর্টিং এর ব্যবস্থা নাই। আজকে কেন প্রকল্প তৈরি করতে হয়, যে প্রকল্পে নতুন করে সফটওয়্যার তৈরি করার জন্য ব্যয় বরাদ্দ দিতে হয়? কারণ এইসব বিষয় তারা চিন্তা করেন নাই। দিস ইজ দ্য ফেইলিওর অফ দি হেলথ সার্ভিস ম্যানেজার্স। আজকে যে রোগীর রাইট বিপন্ন হচ্ছে, এর কারণ হচ্ছে মিসম্যানেজমেন্ট। এর কারণ কোনো ডাক্তার পড়ালেখা করেন নাই সেটা নয়, এবং কোনো ডাক্তার চিকিৎসা দিতে জানেন না সেটাও নয়। ডাক্তার চিকিৎসা দিতে জানেন, ডাক্তাররা পড়াশোনা করেছেন এবং ডাক্তাররা এটা পারেন, কিন্তু ডাক্তারদেরকে কাজ করার জন্য পরিবেশ দিতে হবে। ফুটবল খেলোয়াড়কে ফুটবল খেলার মাঠ না দিয়ে আপনি গোল করতে বলবেন, এটা কি সম্ভব? ক্রিকেটারকে ব্যাট না দিয়ে আপনি ব্যাটিং করতে বলবেন, এটা কি সম্ভব? তাহলে আজকে কেন ডাক্তারদেরকে সুবিধা না দিয়ে বলা হচ্ছে আপনি চিকিৎসা করেন? চিকিৎসা কি কোনো ছেলে খেলা? চিকিৎসা কি কোনো মোয়া যে এটা আমি নিলাম আর খেলাম আর হয়ে গেল? ঔষধ কি কোনো এমন একটা ব্যবস্থা যে আমি আনলাম আর ছাড়লাম আর ওটা খেলাম আর আমি ভালো হয়ে গেলাম? চিকিৎসা ব্যবস্থাকে এইভাবে বছরের পর বছর অবহেলার কারণে ব্যারিস্টার রাসনা আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার এই করুণ দশা হয়েছে। এবং কোভিড আসলে একটা টেস্ট কেস। কোভিড আসার ফলে আমাদের চিকিৎসা ব্যবস্থা যে ভঙ্গুর, আমাদের চিকিৎসা ব্যবস্থা যে ভেঙে পড়ার অবস্থায় ছিল, আমাদের চিকিৎসা ব্যবস্থার ভেতরটা যে উইপোকা খেয়ে ফেলেছে,
সেটা প্রকাশিত হয়েছে। এতদিন পর্যন্ত এটা প্রকাশিত হয় নাই। এমনকি ঘটনা এরকম যে এর আগেও বেসরকারি বা সরকারি হাসপাতালে গেলেই লোকজন চিকিৎসা পেয়েছেন। সরকারি না। হাসপাতালে বারান্দায়, সরকারি হাসপাতালের সিঁড়ির নিচে রোগীদেরকে থাকতে হয়েছে। আজকে এই ইনফেকশনের সময় কি আমরা সেটা পারবো? আমরা পাচ্ছি না। আমরা ইনফেকশনের সময় এখন আর রোগীকে বারান্দায় রাখতে পারছি না, কারণ তিনি আসবেন এক অসুখ নিয়ে, আর বারান্দায় ঘুমালে পরে তার হবে হচ্ছে কোভিড, ফলে আমার তাকে ফেরত দিতে হচ্ছে। রোগী ভাবছেন যে ডাক্তার সাহেব আমাকে ফেরত দিচ্ছে। জি এটা তো জি ডাক্তারের দোষ না। ডাক্তার তাকে বাঁচানোর জন্য যতটুকু করা প্রয়োজন সেটা করছেন। জি। এবং আজকে আমি বলবো, আপনি অ্যাড করতে চাচ্ছি, আপনি যেটা বলছিলেন যে এই ফিরিয়ে দেওয়ার, এই যে পত্রপত্রিকায় যে আসছে যে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো, এটা তো নতুন কোনো ফেনোমেনন না, এটা আগেও হয়েছে। ইনফ্যাক্ট না, আমাদের এটা জাস্টিস এটা এটা গ্রহণযোগ্য না। আমি রোগীকে কেন ফিরিয়ে দিব? কিন্তু এটাও তো আমার প্রশ্ন যে কতজন রোগী এই পর্যন্ত ফেরত গেছেন সেটা তো একটা তালিকা দিতে হবে। আজকে যদি 1 লক্ষ বা 2 লক্ষ রোগী চিকিৎসা পান আর 200 রোগী ফেরত চলে গিয়ে থাকেন, তাহলে এই প্রসেসটাকে তো আমাদের বিবেচনা নিতে হবে যে আসলে 200 রোগীতে ফেরত চলে গেছেন, কেন গেছেন? আজকে কি সব রোগী ফেরত যাচ্ছেন? হাসপাতালে কি কোনো চিকিৎসা হচ্ছে না? তাহলে 1000-এর বেশি ডাক্তার কি করে কোভিড আক্রান্ত হলেন? তাহলে কি করে আজকে 3000-এর মতো স্বাস্থ্যকর্মী কোভিড আক্রান্ত, ডাক্তার নার্স সব মিলিয়ে আজকে কি করে আজকের দিন পর্যন্ত 21 জনের বেশি ডাক্তার মারা গেছেন? ডাক্তাররা চিকিৎসা না দিয়ে মারা গেলেন। এই যে অদ্ভুত প্রবণতা এবং সকল কিছুর জন্য ডাক্তারদেরকে দায়ী করার যে প্রবণতা, এটা একটা ভুল প্রবণতা। জি, এখানে তুষার ভাই আমি যদি একটু অ্যাড করি, যেটা মাইনুল স্যারও বলছিলেন কিছুক্ষণ আগে, যে এই ডিরেক্টিভ গুলো বা নির্দেশনাগুলো যেগুলো দেয়া হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা ডিপার্টমেন্ট থেকে, এগুলো তো মাল্টি স্টেক হোল্ডার ডায়ালগের মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে হাসপাতালের সাথে, ডাক্তারদের সাথে তারপরে দেয়া উচিত, গ্রাউন্ড রিয়ালিটিটাকে গণনায় রেখে। কারণ এগুলো যদি না করা হয়, না করে যদি একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় যেটা ফিজিবল না, যেটা কমপ্লাই করা কারো পক্ষে সম্ভব হবে কিনা সেটাও না দেখে, সেক্ষেত্রে তো ইটস নট ইভেন ওয়ার্থ দ্য পেপার ইটস প্রিন্টেড অন, অ্যাজ সিম্পল এজ দ্যাট। কারণ ওটা কমপ্লাই করা যাবে না। এবং ওখানে যে একটা ওই পিনাল কনসিকুয়েন্সও দিয়ে দিয়েছে যে আপনারা যদি কমপ্লাই না করেন সেক্ষেত্রে লাইসেন্স বাতিল করা হবে বা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। সে ধরনের কোনো পদক্ষেপও যে নিয়েছে তাও না। তো দ্যাট ইজ হোয়াট মেক্স মি কোয়েশ্চেন এভরিথিং, যে আমাদের আইনগুলোতে তো ঘাটতি আছেই। কারণ আইনে কোথাও সুস্পষ্টভাবে আনফর্চুনেটলি বলা নেই যে বাধ্য আপনি জরুরি স্বাস্থ্য সেবা দিতে। যে কারণেই জাস্টিস রিফাত আহমেদ স্যার যে মামলাটার কথা বলছিলেন যে সেটা করা হয়েছিল, কারণ আমরা দেখছিলাম যে রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস যখন হাসপাতালে নিয়ে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে দুটা কারণে, আইদার ইনএবিলিটি টু পে, যে আর্থিক অক্ষমতার জন্য ফিরিয়ে দিচ্ছে, বা বলছে পুলিশ স্টেশনে রিপোর্ট করে আসেন, এটা একটা মেডিকো লিগাল কেস, আমি পুলিশ কোর্ট কাছারির ঝামেলায় পড়তে চাই না। এগুলো করে আসতে আসতে গোল্ডেন আওয়ার পাস করে যাচ্ছে অ্যান্ড রোগীটা মারা যাচ্ছে। এটাই ছিল প্রবলেমটা, যে আইনে সুস্পষ্ট কোথাও বলা নেই। তাই কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। জি, আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি বললেন একটা চিঠির পেছনে লিখে দেওয়া হয়েছে যে আপনার মেডিকেল লাইসেন্স বাতিল করা হবে। প্রশ্ন হচ্ছে যে শাস্তি প্রচলিত আইনে যা আছে সে আইনের মধ্যে হতে হবে। আপনি কি যে কোনো অপরাধে একটি শাস্তির কথা পেছনে লিখে দিতে পারেন? শাস্তি কি একমাত্র এইটাই যে লাইসেন্সটা বাতিল করা হবে, এছাড়া কোনো শাস্তি নাই? তাহলে আপনি আগে কি বলে দিতে পারেন যে আপনার এই অপরাধটা হলে আপনাকে এই শাস্তিটাই দিব? আপনি একজন ব্যারিস্টার, আপনি আমাকে বলেন, ল কি এটা বলে? ল কি আমি কি আপনাকে শুরুতেই বলতে পারি যে আপনাকে আমি একটি কলসি দিয়েছি, এটা ভেঙে ফেললে আপনাকে আমি জেলে দিব 5 বছরের জন্য? এটাকে আমি বলতে পারি? আমি বলতে পারি না। আমি বলতে পারি যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এবং যদি সেখানে আইন না থাকে তাহলে আমাকে আইন প্রণয়ন করতে হবে। শাস্তির যে বিষয় আছে এই অপরাধের কারণে, সেই শাস্তির আইন অনুযায়ী হতে হবে। কিন্তু পরিষ্কার হুমকির ভাষায় বলা হচ্ছে আপনার লাইসেন্স বাতিল করা হবে। অবশ্যই আপনার লাইসেন্স, মনে করেন আমি একজন ক্লিনিকের মালিক, আমার লাইসেন্স বাতিল করা হবে, কিন্তু যিনি নির্দেশ দেন তিনি যদি ভুল করেন তার শাস্তির বিধান কে করে? তিনি তো জনগণের সেবক, তিনি তো প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারী যদি একটা ভুল নির্দেশ দেন এবং সেই ভুল নির্দেশের জন্য যদি সমস্যা তৈরি হয়, সেটার জন্য ওনার কোনো সামান্যতম অ্যাকাউন্টেবিলিটি নাই? সেটা কি থাকা উচিত না? কারণ এখানে তুষার ভাই আমি মাইনুল স্যারকে একটা প্রশ্ন করবো। আমি একটা কথা বলি। এখানে একটা সরকারি একটা নির্দেশনা, কিন্তু সারা বাংলাদেশের হাসপাতালের জন্য কোনো আনন্যাচারাল ডেথ লোকাল থানায় না জানিয়ে চিকিৎসা দেওয়া যাবে না।
মিনিস্টার সাহেবের সাথেও মিটিং হয়েছিল, সেই মিটিং এর মধ্যেও এই কথা। তো আমি বললাম এটা কেমন আইন, কেমন আইন করলেন, রোগীটা মারা যাবে। আমি হ্যাঙ্গিং, ম্যাটার অফ ফিউ মিনিটস। জি। আনবিলিভেবল। যখন আমার কাছে আসলো এই হ্যাঙ্গিং পেশেন্টটা, তখনও তার হার্ট চলতেছে, সে জীবিত আছে। আমি দেন অ্যান্ড দেয়ার নিউরোসার্জনকে, আমার হাসপাতাল তখন চেম্বারে নিউরোসার্জন, আমি দেন অ্যান্ড দেয়ার তাকে টেলিফোন করলাম, প্লিজ গো টু ওটি অপারেশন থিয়েটার, আমি রুগী পাঠাচ্ছি, গো টু অপারেশন থিয়েটার। সার্জন দেন অ্যান্ড দেয়ার ওটিতে গেল। আমি পেশেন্টটাকে, মেয়ে পেশেন্ট, একটা 13 বছরের মেয়ে, ওকে ওটিতে পাঠালাম। সার্জন অপারেশন করলেন। স্পাইনাল কর্ড মানে পার্টলি কমপ্লিটলি রাপচার হয় নাই। বাট ওই মুহূর্তে যদি আমি ওই সার্জনকে না লাগাতে পারতাম, আমি যদি থানা পুলিশের পারমিশনের জন্য অপেক্ষা করতাম, ওই পেশেন্ট কোনোদিনই বাঁচতো না। তা আমি হেলথ মিনিস্টার সাহেবের সাথে মিটিং হচ্ছিল হেলথ মিনিস্ট্রিতে। আমি বললাম আমি কেমন করে পারমিশন নিব। তারপরে এই এক্সাম্পলও দিলাম, এরকম অনেক এক্সাম্পল। আজকে যখন কোভিড আসলো ব্যারিস্টার রাসনা, আজকে কোভিড আসলো, আমাদের এখানে পিসিআর ল্যাবের জন্য হইচই শুরু হলো। সারা বাংলাদেশে কত অপরাধ হয়, এখানে ডক্টর মইনুল আছেন, পোস্টমর্টম করার জন্য মর্গ আছে, করোনার আছে। আমাদের ফরেন্সিক মেডিসিনের প্রফেসররা গিয়ে পোস্টমর্টম করেন, এটাকে হওয়া উচিত? পোস্টমর্টম করার জন্য পুলিশের আন্ডারে অথবা জুডিশিয়াল সিস্টেমের আন্ডারে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট থাকা উচিত, এবং ফরেন্সিক মেডিসিন স্পেশালিস্টদেরকে ক্রিমিনোলজিস্টদের সাথে সরাসরি সম্পর্কের মাধ্যমে এই কাজগুলি সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া উচিত। আমাদের মেডিকেল কলেজে, হাসপাতালগুলিতে পোস্টমর্টম হয়, এবং জেলা হাসপাতালে পোস্টমর্টম হয়, এবং অল্প কিছু জায়গাতে পোস্টমর্টম হয়। আজকে আপনি দেখবেন যে আমাদের এখানে মৃতদেহের এই ময়না তদন্ত একটা বিরাট সমস্যা সারা বাংলাদেশে। 16 কোটি লোকের দেশে কয়টা মর্গ আছে যেখানে পোস্টমর্টম হয়? এই প্রশ্ন তো কেউ করে না। একটা হেলথ সিস্টেম টোটালি মিসম্যানেজড। একটা হেলথ সিস্টেম কোনো চ্যালেঞ্জের কথা করে না। একটা হেলথ সিস্টেম ফিউচারিস্টিক না। একটা হেলথ সিস্টেম চিন্তাতেই নেয় না যে সে ইনফেকশন প্রিভেনশন করবে কিভাবে। আমি আপনাদের কাছে জিনিস বলি, একটা প্রজেক্টের কথা এখন খুব উঠে এসেছে। এটার নাম দেওয়া হচ্ছে কোভিড সংক্রান্ত রেসপন্স, এবং এই ধরনের একটা প্রজেক্ট। সেটা শুরু হবে 2020 সালে, শেষ হবে 2023 সালে। 2023 সালে কোভিড রেসপন্সের প্রজেক্ট শেষ হয়ে আমাদের কি লাভ হবে? দিস ইজ এন ইমার্জেন্সি। এই প্রজেক্টটা 2023 সালে শেষ হবে, এবং এই প্রজেক্টের আন্ডারে যেসব খাত রাখা হয়েছে, সেই খাতের মধ্যে আছে 600 রেসপিরেটর, পার্টিকুলেট রেসপিরেটর। কি আমার 600 রেসপিরেটর দিয়ে এর কাজ হবে? আজকে ডক্টর মইনুল বলেন, কয় হাজার ডাক্তার, 600 পার্টিকুলেট রেসপিরেটর নাথিং। এই 600 পার্টিকুলেট রেসপিরেটর সেখানে উল্লেখ করা হয়েছে। পার্টিকুলেট রেসপিরেটর ইজ বেসিক্যালি ইউজড বাই পিপল উইথ বিয়ার্ড। দাড়ি থাকলে এটা ব্যবহার করতে হয়। 600 পার্টিকুলেট রেসপিরেটরের যা দাম, সেটা দিয়ে কয়েক হাজার মাস্ক কিনা যাবে। আমার এখন দরকার মাস্ক, ওনারা পার্টিকুলেট রেসপিরেটর কেনার জন্য প্রজেক্ট বানাচ্ছেন, যেটা 2023 সালে শেষ হবে। এগুলা কি নির্বুদ্ধিতা না? এবং মাইনুল স্যার, আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন ছিল যে ভেন্টিলেটরের কথা আমি গত প্রায় 12 উইকস ধরে শুনে যাচ্ছি যে আমরা ভেন্টিলেটর ইম্পোর্ট করছি, কিন্তু সেদিন দেখলাম যে একটা সিঙ্গেল ভেন্টিলেটরও এখনো ইম্পোর্ট করা হয়নি, এন্ড ভেন্টিলেটরেরও ঘাটতি আছে। এটা কি মানে সঠিক নিউজ? ঘাটতি তো ভীষণ ঘাটতি। আমি বললাম আমি তো পেশেন্ট রিফিউজ করতেছি। এখন আমার 17টা পেশেন্ট এখন আইসিইউতে আছে, যার ভেন্টিলেটর লাগতেছে। 17টা ভেন্টিলেটরই আমি ইউজ করতেছি। আমি এরপরে তার নেব কিভাবে পেশেন্ট এই আইসিইউ? আমার পক্ষে সম্ভব না, অসম্ভব ক্রাইসিস এই ভেন্টিলেটরের। এর নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, বহু মাস থেকে আলোচনা হয়েছে। আসলে বলা, ওই তুষার ভাই অনেক সত্য কথা, একবারে অপ্রিয় সত্য কথা বলেছেন। আমাদের অনেক ঘাটতি আছে, অনেক। আজকে ভেন্টিলেটর কিন্তু প্রাইমারি রিকোয়ারমেন্ট না। আজকে প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে হাই ফ্লো অক্সিজেন। হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা নাই আমাদের এখানে। হাই ফ্লো ক্যানুলার ব্যবস্থা নাই। অর্থাৎ হাই ফ্লো অক্সিজেনের হাই ফ্লো ক্যানুলা, যেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট, যেটা দিলে পরে অধিকাংশ রোগীকে ভেন্টিলেটর পর্যন্ত নিতে হবে না, সেটার ব্যবস্থা নাই। অধিকাংশ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই। আমাদের যে উপজেলা হাসপাতালগুলা 50 বেডে উন্নীত করা হয়েছে, সেখানে কি সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে? নাই। তো যেখানে অক্সিজেনের সাপ্লাই নাই, সেখানে আপনি ভেন্টিলেটর দিয়ে কি করবেন? এবং অক্সিজেনের কথা বারবার বলা হয়েছে। আজকে যে পরিমাণ রোগী আক্রান্ত হচ্ছেন, সেই পরিমাণ অক্সিজেনের সরবরাহ আছে বাংলাদেশে। আমরা তো এই কথাগুলোই বলেছি। এগুলো তো অপ্রিয় সত্য না, এটা সত্য। সত্য আবার অপ্রিয় হবে কেন? সত্যই তো প্রিয় হওয়ার কথা।
তুষার ভাই, এই সত্যই তো প্রিয় হওয়ার কথা, অপ্রিয় তো হবে অসত্য, অপ্রিয় হবে মিথ্যা। আজকে বাংলাদেশের সত্য কথা অপ্রিয় হয়ে গেছে, এটার মানে কি? এটা তো মানে, এর কোনো মানে নাই। যে যে সত্য ভালো লাগে না, যে সত্য অন্যের ভুল ধরিয়ে দেয়, সেটা হয়ে যায় অপ্রিয়। কিন্তু সত্য তো মানুষের ভালোর জন্য বলা। আমি যদি একজন মানুষের ভালোর জন্য বলি যে আপনি এটা করেন, এটা করলে পরে আপনার লাভ হবে, এটাকে আমি ভুল করলাম? অথচ আজকে অদ্ভুত একটা ব্যাপার, আমরা সত্য কথা বললে অপ্রিয় হয়ে যাচ্ছি, আর যারা মিথ্যা কথা বলছে, যারা বলছে যে আমেরিকার থেকে মাছ কানতে হয়, তারা অপ্রিয় হচ্ছে না। এটা কোনো কথা? টেলিভিশনের মধ্যে মিথ্যা কথা বলে। এখানে এই তুষার ভাই, আমার একটা প্রশ্ন ছিল মাইনুল হাসান স্যার আপনার থেকেও। এই দ্বিতীয় যে ডিরেক্টিভটা, এই দ্বিতীয় ডিরেক্টিভটাতে তো বলে দিয়েছে এক লাইনে যে 50 অর মোর বেডস যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কোভিড এবং নন কোভিড দু ধরনের পেশেন্টের জন্যই অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। মইনুল ভাই আপনি বলেন, আপনি বলেন 50 বেডের উপর ক্লিনিক কয়টা আছে? জি 50 জি, বেডের উপর আমার ওই প্রথম প্রশ্ন ছিল যে কতগুলো হাসপাতাল ফিট করে এই ক্রাইটেরিয়া? 50 বেডের উপর হাসপাতাল খুব বেশি নাই। জি তারপরও যতগুলি আছে সবগুলিকে আমরা চিঠি দিয়েছি, কথা হয়েছে অনেকের সাথে, কিন্তু এই 50 বেডের উপরে ছোট্ট হাসপাতাল, জি এন্ট্রি একটা, এক্সিট একটা, ওর ডিমার্কেশন করার মতো সুযোগ নাই, সে কিভাবে করবে? তারপরও বলা হয়েছে ইউ ডু, ইউ ট্রাই। বা আমি তো বলেছিলাম যে আমার যেহেতু আমার ভিন্ন 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 ফ্লোর আছে, আমি করতে পেরেছি, এরকম কয়েকটা হাসপাতাল করতে পেরেছি, কিন্তু সবাই তো 50 বেডের উপরের হাসপাতাল খুব বেশি না, এবং তারা কয়জনে পারবে জানি না। তারপর বলা হয়েছে যে ইউটিউব, আজকেও কয়েকজনের সাথে ওভার টেলিফোনে কথা, যেভাবে হোক আপনারা করেন, চেষ্টা করেন। তো এটা জি জি রাসনা, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 2টা সিঁড়ি থাকতে হবে, ফায়ার এক্সিট থাকবে। গার্মেন্টস ফ্যাক্টরির বাথরুমে লোকজন কিভাবে যাবে, যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা কোথায় হবে, খাবে কোথায়, ফিডিং রুম থাকবে কিনা, বাচ্চাদেরকে ম্যাটারনাল সুবিধা দেওয়ার জন্য থাকবে কিনা, এইগুলো এনশিওর করা হচ্ছে। কেন জানেন? কারণ বিদেশিরা বলেছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যারা আছেন তারা তো বিদেশ থেকে পড়াশোনা করে আসে। এই যে নতুন প্রজেক্ট বানিয়েছেন, সেখানেও ভ্রমণ বাবদ কয়েক কোটি টাকা রেখেছেন। তারা ওইখান থেকে গিয়ে এটা দেখে আসেন না যে ওই দেশের হাসপাতালগুলো কেমন? তারা জানেন না, আমি তারা এটা এনশিওর করতে পারেন না। তুষার ভাই একটা কথা বলি, আজকে কোভিড সারা দেশে আক্রান্ত, আমি বলবো লক্ষ লক্ষ লোক আক্রান্ত। এর যদি ইনশাল্লাহ চিকিৎসা দিয়ে একটা ভালো কন্ডিশনে আসতে পারে, সাফল্যটা কার হবে? সাফল্য কিন্তু প্রাইভেট হাসপাতালের হবে না, সাফল্য হবে বাংলাদেশ সরকারের। সো এই ডাক্তার নার্স যারা প্রাইভেট হাসপাতালগুলিতে কাজ করে, এই দিন রাত্র কাজ করে যাচ্ছে, আমি আমি কি বলবো, আমার বিবেক, আমি আবেগে আপ্লুত হই যখন দেখি যে ওরা কিভাবে কাজ করে দিন রাত। কিন্তু তাদের জন্য বাংলাদেশ সরকার যে প্রাইভেট হাসপাতালগুলি আছে, ডাক্তারগুলি আছে, এদের জন্য একটা পিপিই সাপ্লাই করেছে, সিম্পল পিপিই বললাম। কোন রকম সহায়তা, কোন রকম প্রণোদনা সাপ্লাই না করুক, ন্যায্য মূল্যে দিক। রোগী তো কিনে, রোগী হসপিটাল সাপ্লাই কিনে, ন্যায্য মূল্যে দিক। ব্যর্থতাও ডক্টর মাইনুল হাসান স্যার, আপনি যেটা বলছেন যে এখনো তো তাহলে পিপির ঘাটতি আছে প্রাইভেট হাসপাতালগুলোতে। যদি থাকে, আমরা কিছুদিন আগেই দেখেছি যে 6.5 মিলিয়ন পিপিইস দেশ থেকে এক্সপোর্ট করা হয়েছে এবং করতে দেয়া হয়েছে। সেটা কেন দেয়া হবে? লোকাল ডিমান্ডই তো এখনো মিট করা হয়নি। আমাদের কি একটা পলিসি থাকা এখানে প্রয়োজন ছিল না যে এখন যেহেতু লোকাল ডিমান্ড এত হাই, আমরা এক্সপোর্ট করতে দেব না? ইনফ্যাক্ট ইফ আই এম নট মিস্টেকেন স্যার, ইন্ডিয়াতে কিন্তু একটা পলিসি উচিত ছিল না দেওয়া। ওটা আমাদের রাখা উচিত ছিল। আমাদের বিভিন্ন সমস্ত বাংলাদেশের সব সরকারি হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতালগুলিতে সাপ্লাই দেওয়া উচিত ছিল, তাদেরকে সহায়তা করা উচিত ছিল। বিনামূল্যে কেউ চায় না। ধরেন রোগীরা যারা প্রাইভেট হসপিটালে যাচ্ছে, যায়, তারা কিন্তু খরচ করে। মানুষ অর্থের বিনিময় হলেও চিকিৎসাটা চায়, এটা তো রোগীর অধিকার। আজকে যদি পিপি পাওয়াই না যায়, তাহলে রোগী তো পয়সা দিয়ে এটা পাচ্ছে না, চিকিৎসক তো পয়সা দিয়ে এটা পাচ্ছে না। এটার অ্যাভেলেবিলিটি নিশ্চিত করতে হবে। তারপর ফ্রি দিবে নাকি পয়সা দিয়ে দিবে নাকি ভর্তুকি দিবে, সেটা অন্য কথা। অ্যাভেলেবিলিটি হ্যাজ টু বি দেয়ার। অল রিসোর্সেস এন্ড ইকুইপমেন্ট শুড বি অ্যাভেলেবল। হ্যাঁ, পৃথিবীতে ঘাটতি আছে, পৃথিবীর সব জায়গাতেই ঘাটতি আছে, আমাদেরও থাকতে পারে ঘাটতি,
কিন্তু আমরা কি সেই ঘাটতি মোচনের একটা চেষ্টা দেখতে পাবো না? আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। এবং এই আমাদের দেখতে না পাওয়ার কারণ তো মিসম্যানেজমেন্ট। স্যার মিসম্যানেজমেন্ট, আরেকটা কথা একটু যদি অনেক বলি গ্যাপ, যে অনেক গ্যাপ হয়েছে ইন বিটুইন এই গত কয়েক মাসে, যেটা অনেক কিছু করণীয় ছিল, বাট ঠিক মতো নির্দেশনা দেওয়া হয়নি বা ঠিক মতো কাজটা করা হয়নি। এটা বহু স্যার এখানে বিষয় তাহলে তো কোঅর্ডিনেশনের গ্যাপ, যেটা মনে হচ্ছে যে হাসপাতাল এবং সরকার এবং মিনিস্ট্রি অফ হেলথ, স্বাস্থ্য অধিদপ্তর, হসপিটালস, ডক্টরস সবার মধ্যে তো একটা কোঅর্ডিনেটেড এফর্ট প্রয়োজন ছিল, যেটা হয়তো হয়নি। কারণ এই নির্দেশনা জারি করলেই তো হবে না যদি গ্রাউন্ড রিয়ালিটি এমন হয় যে কোনো নির্দেশনাগুলি কমপ্লাই করা সম্ভব হবে না। কিন্তু এটা ছাড়াও স্যার, টু মুভ ব্যাক টু দ্য টপিক আমাদের যেটা আজকে ছিল, রাইটস অফ পেশেন্টস, যে এটা মানে প্রাইভেট হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিকগুলোর মধ্যে ব্যাড অ্যাপলস গুড অ্যাপলস সবই আছে। কিন্তু আমরা দেখছি, যেরকম আপনি বললেন স্যার, যে আপনাদের হাসপাতাল কখনো ফিরিয়ে দেয়নি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখনো। কিন্তু এরকমও প্রচুর হাসপাতাল আছে যারা ফিরিয়ে দিচ্ছে, যেখানে আমরা দেখছি যে আগুন ধরে যাচ্ছে কোভিড ইউনিটে এবং সেখানে মারাও যাচ্ছে, কিন্তু এখনো কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আদৌ আমরা জানি না। একটা মামলা দায়ের করা হয়েছে, বিচার বিভাগ এখন ইনভলভড হয়েছে, কিন্তু এছাড়া আমরা জানি না। সেটাই আমি বলছি যে এই যারা ব্যাড অ্যাপলস যেগুলো আছে, এতগুলো নিউজ রিপোর্ট এসেছে স্যার, এতগুলো নিউজ রিপোর্ট এসেছে যেখানে পেশেন্ট ফিরিয়ে দিয়েছে, কোনো ধরনের সহায়তা করেনি, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। অ্যাটলিস্ট পাবলিকলি অ্যাভেলেবল কোনো পত্রপত্রিকায় আমার চোখে পড়েনি যে কোনো ধরনের ইনভেস্টিগেশনও করা হয়েছে যে এই হাসপাতালগুলো কেন ফিরিয়ে দিয়েছে। এগুলো বড় বড় হাসপাতাল ছিল, ক্যাপাসিটিও হয়তো ছিল, সহায়তা তারা অ্যাটলিস্ট করতে পারতো। রাস্তায় ফেলে দেওয়ার বা ফিরিয়ে দেওয়ার, মানে এমার্জেন্সি ডিপার্টমেন্টের বাইরে পড়ে মারা গেছে, এরকমও অনেকগুলো নিউজ আছে। তো সে ব্যাপারে কি কি করণীয়, সে ব্যাপারে স্যার? সরকারকে আরো শক্তিশালী হতে হবে, তার নির্দেশনা ঠিক থাকতে হবে, সঠিক নির্দেশনা দিতে হবে, এবং নির্দেশনাটা ফলো করা হচ্ছে কিনা, কোথাও তার ব্যত্যয় ঘটতেছে কিনা, কেউ মানে অন্যায় কিছু করা যাবে না, রোগীর সাথে অন্যায় করা যাবে না, রোগীকে এভাবে রিফিউজ করা যাবে না, আমি এর পক্ষে কখনোই না। এবং যে আমি আপনাকে একটা জিনিস বলি, লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, পেশেন্টের লাইফ এখানে ফিরিয়ে দেওয়া যাবে না। যদি তার হাসপাতাল তো তৈরি হয়েছে রোগীকে সেবা দেওয়ার জন্য, হাসপাতাল কি রোগীকে ফেরত দিতে তৈরি হয়? হাসপাতাল যদি রোগীকে সেবা না দেয়, ফিরিয়ে দেয়, তাহলে হাসপাতালের বদনাম। হাসপাতাল তাহলে কেন ফিরিয়ে দিচ্ছে এটা তদন্ত হওয়া উচিত, যে কি কারণে একটা হাসপাতাল একটা রোগীকে ফেরত দিল। কিন্তু তদন্ত না করেই যখন বলা হচ্ছে হাসপাতালগুলি রোগীকে ফিরিয়ে দিচ্ছে এবং ডাক্তার দায়ী, এটা তো হতে পারে না। আপনি তদন্ত করে কে দায়ী সেটা বের করে বলেন। কোন তদন্তের আগেই দোষীকে সেটা সাব্যস্ত করা হয়। দোষী আগে সাব্যস্ত হয় কিভাবে? তদন্ত হবে, প্রপারলি আপনি বলবেন যে এই ধরনের একটা অন্যায় হয়েছে এবং সেটা অন্যায় হয়েছে কিনা এটা তো তদন্ত করার পরে বলতে হবে। অভিযোগ আসলেই কে অভিযুক্ত সে অভিযুক্ত থাকে না, সে অলরেডি সাজাপ্রাপ্ত হয়ে যায়। এটা হলে তো হবে না। হাসপাতাল কেন রোগী ফেরত দিয়েছে? হাসপাতাল কি ফেরত দেওয়ার জন্য তৈরি হয়েছে? হাসপাতাল রোগী নেওয়ার জন্য তৈরি হয়েছে। রোগী ফেরত দিলে তো হাসপাতাল ব্যবসা হারায়, বিশেষ করে বেসরকারি হাসপাতাল। একটা রোগী মানে তো একটা রোগী সেখানে খরচ করতে আসে, আর বেসরকারি হাসপাতালে তো দরিদ্ররা খুব একটা যান না, কারণ তারা জানেন যে বেসরকারি হাসপাতালে খরচ করতে হয়। বেসরকারি হাসপাতাল ফ্রি না, সকলেই জানে। বেসরকারি ডায়াগনোসিস সেন্টারও ফ্রি না, এটা সকলেই জানে। এখন তো সরকারি হাসপাতালও পয়সা করে কিছু লাগে, সরকার বেড দেন, সরকার ডাক্তার দেন, এগুলোর জন্য হয়তো মানে পয়সা নেন না, কিন্তু সরকারি হাসপাতাল অসংখ্য সাপ্লাই রোগীকে কিনতে হয়। না হলে পরে ঢাকা মেডিকেলের বাইরে এতগুলো ওষুধের দোকান কি বেচে, কার কাছে বেচে? মেডিকেলের বাইরে যখন এতগুলো ওষুধের দোকান থাকে সরকারি হাসপাতালের বাইরে, তখনই প্রমাণিত হয় যে এই হাসপাতালের ভিতরে ওষুধ পাওয়া যায় না, ওষুধ কিনতে মানুষকে বাইরে যেতে হয়। তো এই ওষুধের দোকানগুলোই তো প্রমাণ। এবং রোগীকে কি করতে হয়, এই ওষুধ আনা নেওয়ার জন্য সাথে একটা দুটো অ্যাটেন্ডেন্ট নিয়ে আসতে হয়। আবার কি হয়, সরকারি হাসপাতালে কোনো নিরাপত্তা নাই, রোগীকে রেখে অ্যাটেন্ডেন্ট চলে গেলে আইসা দেখে মোবাইল ফোন চুরি হয়ে গেছে। তখন রোগী কি করে, দুইটা অ্যাটেন্ডেন্ট আনে, একটা তার বিছানা পাহারা দেয়, একটা তার ওষুধ কিনতে যায়। তো এই যে অবস্থা, এটা কি মিসম্যানেজমেন্ট না? এটা কি অব্যবস্থাপনা নয়? এই অব্যবস্থাপনার দায় ডাক্তার নিবে কেন? ডাক্তার তো ব্যবস্থাপক না। এই অব্যবস্থাপনার দায় নার্স নিবে কেন? নার্স তো ব্যবস্থাপক না। ব্যবস্থাপক যারা, তাদের দায়িত্ব এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করা,
এই জায়গার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আপনার হাসপাতালে যদি ইঁদুর দৌড় দেয়, ডাক্তারের কাজ ইঁদুর মারা? এখন অবস্থাটা এমন হয়েছে, হাসপাতালের মধ্যে ইঁদুর দৌড় দিলে বলে ডাক্তার সাহেব ইঁদুর দৌড় দিচ্ছে, ডাক্তারের দোষ। আজকে যে আপনি কোভিড নন কোভিড আলাদা করতে বলেন, সরকারি হাসপাতালে আলাদা বাথরুম আছে, ডাক্তারের আলাদা বাথরুম আছে? এই কোশ্চেন গুলা করে কেউ? কেউ করে না। এই প্রশ্নটাই আমি আগামীতে এর পরে করতাম তুষার ভাই, যে এই যে ইনসুলেট যে এবং করার কথা, এই একটা জিনিস খুব খারাপ হয়েছে, ডাক্তাররা রোগীদেরকে মুখোমুখি করে দিয়েছে এই ব্যবস্থাপকেরা তাদের ফেইলিওর ঢাকার জন্য। ডাক্তাররা রোগী তো মুখোমুখি ব্যক্তি নয়, রোগী ডাক্তারের জন্য সবচাইতে আপনজন, আর ডাক্তার রোগীর জন্য সবচাইতে আপনজন। একজন থাকলে আরেকজনের অস্তিত্ব থাকে। পৃথিবীতে কোনো রোগী না থাকলে ডাক্তারের কি দাম, আর পৃথিবীতে কোনো ডাক্তার না থাকলে রোগী কি করবে? মৃত্যুই একমাত্র ঠিকানা। ডাক্তার আর রোগীর মধ্যে সম্পর্ক হচ্ছে সবচাইতে আপন, অথচ রোগী ডাক্তারের বিরুদ্ধে, ডাক্তার রোগীর বিরুদ্ধে কথা বলুক, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে এই যে 2023 সালে গিয়ে যে কোভিড প্রজেক্ট শেষ হবে, এই প্রজেক্টটাকে ডাক্তার সাহেব বানিয়েছে? এই প্রশ্নটা তো করতে হবে। এখানে যে পার্টিকুলেট রেসপিরেটর কিনা হবে, এটা কে লিখেছেন? যদি কোনো ডাক্তার এটা লিখে থাকেন, তারা বের করে তারপরে জিজ্ঞেস করেন যে উনি মাস্কের খরচ না ধরে ওখানে পার্টিকুলেট রেসপিরেটরের খরচ কেন ধরেছেন? পার্টিকুলেট রেসপিরেটর দিয়ে কি হবে? পৃথিবীর কোথাও কোভিড রেসপন্সের সাথে পার্টিকুলেট রেসপিরেটরের কোনো সম্পর্ক নাই। পার্টিকুলার রেসপিরেটর ইজ স্পেশাল রেসপিরেটর, যেটা কিছু মানুষের জন্য প্রয়োজন হয়। কি কারণে আমি পার্টিকুলার রেসপিরেটর কিনবো এত টাকা দিয়ে? এবং সেখানে অদ্ভুত বিষয় আছে, সেখানে ইনোভেশন করার জন্য 36 কোটি না কত টাকা রাখা হয়েছে। কি ইনোভেশন এর আগে এনারা করেছেন যে তারা নতুন করে ইনোভেশনের জন্য টাকা চান? ইনোভেশনের কোনো হিস্ট্রি আছে? ট্র্যাক রেকর্ড আছে? এই করোনা নিয়ে কি ইনোভেশন তারা করবেন? এই র্যাপিড রেসপন্সের মধ্যে ইনোভেশন হয় নাকি? র্যাপিড রেসপন্সে ইনোভেশন থাকে? ইনোভেশন ইজ এ লং টার্ম থিং। ইনভেনশন, ইনোভেশন, রিসার্চ ইজ এ লং টার্ম থিং। এটা কি র্যাপিড রেসপন্সের মধ্যে আসে মনুল ভাই? কোন ধরনের মানুষ স্যার আপনাকে একটু জিজ্ঞেস করি রাসনা, ডাক্তার সম্পর্কে কথা একটা বলি আমি, যদিও কথাটা কতটুকু সুন্দর হবে আমি জানি না। ডাক্তারকে রোগী দেখার পরে ডাক্তারকে ফিস দিতে হয়। রোগী অসুস্থ, একটা বড় অসুখ নিয়ে সে আসছে, সে ভাবতেছে সে বাঁচবে না, তারকে অপারেশন করলো, অপারেশন করার পরে ডাক্তারকে ফিস দিতে হয়। এই ফিস দেওয়া, এই টাকা দেওয়া, এইটা কিন্তু ডাক্তার রোগীর সম্পর্কের মধ্যে একটা বিভেদ সৃষ্টি। টাকা দিতে হবে। অন্য প্রফেশনে যখন টাকা দেয় ওইটা কিচ্ছু না, ওইটা খুব ভালো, আপনাকে ব্যারিস্টার সাহেবকে টাকা দিয়ে আসলো। কিন্তু ডাক্তারের কাছে টাকা দেওয়া, আমি অসুস্থ, আমি মরি অবস্থা, গেলাম ডাক্তারের কাছে, ফিস দিলাম, যদিও পৃথিবীর নিয়ম এটা, কিন্তু তারপরও এই কারণেই কিন্তু ডাক্তার আর নার্স রোগীর মধ্যে একটা সূক্ষ্ম একটা ব্যবধান তৈরি হয়। আমার এত বড় অপারেশন করলো ডাক্তার, মরি গেছিলাম, অপারেশন করলো, এতগুলি টাকা নিল আমার কাছ থেকে। এটা একটা ডাক্তার রোগীর সম্পর্কের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম তৈরি করে, গ্যাপ তৈরি। স্যার, এই আপনি যেটা বললেন, এই কেসটা বিকামস ইভেন মোর কম্পেলিং যখন আমরা জরুরি স্বাস্থ্য সেবার কথা বলি, যে আমার ইমিডিয়েটলি চিকিৎসা লাগবে, না হলে আমি বাঁচবো না। সেই কনটেক্সটে যদি আমার আগে টাকা দিতে হয় বা আমার পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করে আসতে হয়, আমি তো তাহলে বাঁচবই না। তাহলে তো আমাকে রাষ্ট্র সেই চিকিৎসাটা থেকে পুরোপুরি বঞ্চিত করবে। রাষ্ট্রের তো দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, যে আমাকে জরুরি স্বাস্থ্য সেবা দিতে, সেটা থেকে বঞ্চিত করা হয়। যেহেতু এরকম কোনো কিছু আইনে বলা ছিল না, কোনো ধরনের এনফোর্সমেন্টও আমরা কখনো দেখিনি। যে মামলাটার কথা মিস্টার জাস্টিস রিফাত আহমেদ স্যার বলছিলেন, ওখানে স্যার এটাই এসেছে ওই বাইন্ডিং নীতিমালাতে, যে আর্থিক অক্ষমতা বা মেডিকো লিগ্যাল কারণে ফিরিয়ে দেয়া যাবে না, স্টেবিলাইজ করে তারপরে আপনার ফ্যাসিলিটি না থাকলে অন্য কোনো হাসপাতালে নিজ দায়িত্বে ট্রান্সফার করতে হবে। আরেকটা স্যার, তুষার ভাই, আপনার একটা কথার প্রেক্ষিতে, যে ইনভেস্টিগেশন করা হয়েছে কিনা, কারণ পত্রপত্রিকায় তো আমরা অনেক দেখছি রিফিউজ করেছে। মেডিকেল নেগলিজেন্সের নিউজ তো শুনেই যাচ্ছি, শুধু শুনে যাচ্ছি না, নিজেরাও অনেক ক্ষেত্রে ভুক্তভোগী হয়েছি।
তো ইনভেস্টিগেশনের কথা তো কখনো কারো নজরে পড়েনি। তার অর্থ কি একেবারে কোনো ধরনের মনিটরিংই নাই হাসপাতালগুলোর সরকারের পক্ষ থেকে? এটা স্যার দেখেন, আপনার এটা থেকে, আপনার থেকেও। এই মনিটরিং বা ইনভেস্টিগেশনের দায়িত্ব শুধু যে সরকারের তাই না। কোনো হাসপাতাল থেকে যদি একটা রোগী ফেরত যায়, এরকম একটা সংবাদ একটা হাসপাতালের বিরুদ্ধে ছাপা হয়, সেই জি, হাসপাতাল অথরিটিরও দায়িত্ব হচ্ছে অডিট করে দেখা যে আসলে ডাক্তার সাহেব বিনা কারণে তাকে ফেরত দিয়েছেন কিনা। কারণ এইটার সঙ্গে তো সেই হাসপাতালের সুনাম জড়িত আছে, এবং নিশ্চয়ই তাকে ইন্টারনালি একটা জবাবদিহিতা থাকতে হবে যে আমি যে রোগীটা ফেরত দিয়েছি এই কারণে দিয়েছি। ডেফিনেটলি একটা ডাক্তার একা কখনো এই সিদ্ধান্ত নিয়ে রোগীকে ফেরত দেয় না। এটা একটা ইনভলভমেন্ট থাকে একটা সিস্টেমে, কোনো জি, কারণে বা কোনো নীতিমালার কারণে তাকে ফেরত দিতে হয়। জি, Therefore, either that policy has to be changed or it has to be investigated যে কেন তাহলে ফেরত দিল। এটা হচ্ছে একটা। আর আরেকটা বিষয় তো খুবই অদ্ভুত। এই যে টাকার বিষয়টা যেটা আসলো, হেলথ কেয়ার ফিন্যান্সিং ইজ এন ইস্যু। আপনি যখন বেসরকারি খাতে স্বাস্থ্যসেবাকে উন্মুক্ত করে দিবেন, আপনি যখন বেসরকারি খাতে মেডিকেল কলেজকে উন্মুক্ত করে দিবেন, মানুষ মেডিকেল কলেজ খুলতে পারবে, মেডিকেল হাসপাতাল খুলতে পারবে, তখন একই সঙ্গে মানুষ এই স্বাস্থ্যসেবা কি করে গ্রহণ করবে সেই ফিন্যান্সিং এর প্ল্যানও তো আপনার থাকতে হবে, তাই না? জি, আমাদের বাংলাদেশে কিন্তু প্রকৃত অর্থে কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই। আমাদের জি, বাংলাদেশে যা আছে সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। এবং লাইফ ইন্স্যুরেন্স কি বলে? আপনার পা কাটা গেলে এত টাকা দিব, আপনি মরে গেলে এত টাকা দিব। আপনি বেঁচে থাকলে কত টাকা দিব সেটা বলে না। চিকিৎসার জন্য কত দিব বলে না। লম্বা একটা প্ল্যান করতে হয়, ওই পা কাটা হাত কাটার সাথে একটা চিকিৎসার খরচ থাকে। যে আপনি যদি কোনো কারণে চিকিৎসা নেন 15 দিন তাইলে এত দিব। আপনি যদি ডিসেবল থাকেন 2 মাস তাইলে এত দিব। কিন্তু জি, আমার প্রশ্নটা হচ্ছে, এই যে হাজার হাজার লোক যে চিকিৎসার জন্য যান, যাদের অনেকেরই হয়তো অর্থ নাই, কোনো ফিন্যান্সিং প্ল্যান কি আছে? একটা বেসরকারীকরণ যখন আপনার হবে কোনো কিছু, তখন সেইখানে আপনার ফিন্যান্সিং প্ল্যানটা একই সাথেই করতে হবে। খালি বলে দিলাম দোকান খুলে গেল, ব্যাপারটা তো এরকম না, তাই না? তো এই জি, জন্য একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনার আওতায় স্বাস্থ্য ব্যবস্থাকে আনতে হবে। যে কম্প্রিহেন্সিভ পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত সকল স্টেক হোল্ডারকে ইনভলভ করতে হবে। আজকে উচ্চ পদস্থ কমিটি হয়েছে, সেই কমিটির অধিকাংশ মেম্বার হচ্ছেন বিভিন্ন সমিতির প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার সাথে কোভিড নিয়ন্ত্রণের কি সম্পর্ক? আমাকে এটা বুঝান। স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি হওয়ার সাথে কোভিড নিয়ন্ত্রণের কি সম্পর্ক? কোভিড নিয়ন্ত্রণের কমিটিতে থাকবে হচ্ছে বেসিক্যালি যারা এই বিষয়ে অভিজ্ঞ সেই মানুষেরা। সরকার এই ব্যবস্থাগুলি তাদের কাছ থেকে উপদেশগুলি গ্রহণ করবেন, পলিসি করবেন, করে সকল সমিতিকে চিঠি দিয়ে জানায় দিবেন যে এই হচ্ছে সরকারের সিদ্ধান্ত, পালন করো। কিন্তু সবসময় আমরা দেখি যে একটা টেকনিক্যাল কমিটির মধ্যে বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি। জি, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার সাথে টেকনিক্যাল পিপল হওয়ার তো কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের হয়তো শ্রেষ্ঠ এপিডেমিওলজিস্ট কোন অ্যাসোসিয়েশনের মেম্বার না। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ক্লিনিশিয়ান কোন অ্যাসোসিয়েশনের জীবনে কোনোদিন প্রেসিডেন্ট হয় নাই। প্রফেসর এস.জি.এম. চৌধুরী কি কোন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছিল গিয়া? আজকে প্রফেসর এনাই খান মারা গেছেন, উনি কি কোনো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছিলেন? আমাদের কৈরি স্যার, উনি কি প্রেসিডেন্ট হন কোন জায়গার? পারলে এগুলো ছেড়ে দেন, কারণ আরো চিকিৎসা করতে চান ওনার। প্রফেসর আব্দুল্লাহ কোথার কোন প্রেসিডেন্ট তাইলে কোনোদিনই হয় না। তাইলে তো সমিতির প্রেসিডেন্ট হওয়ার সাথে এইসব কমিটিতে থাকার কি সম্পর্ক? এগুলো হচ্ছে পদাধিকারের কমিটি। এইসব পদাধিকারের কমিটি বাদ দিয়ে জ্ঞানাধিকারের কমিটি তৈরি করা দরকার, যেখানে মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, পরামর্শ দিবে। আর সমিতির লোকজন সব পরামর্শ নিবে, ওনারা হচ্ছে লিডার। সমিতির লিডাররা জ্ঞানী গুণী ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়া, সেটা ইমপ্লিমেন্ট করবে, এইটা হওয়া উচিত রাইটস এক্সারসাইজ। সেটা না হয়ে পদাধিকার বলে ওনারাই পরামর্শদাতা হয়ে যায়। পরামর্শক আর নেতা তো এক ব্যক্তি না, পৃথিবীর কোথাও এটা হয় না। নেতাকে অনেক কাজ করতে হয়। বাংলাদেশ জি, মেডিকেল অ্যাসোসিয়েশনের লিডারকে 300 সমস্যার সমাধান করতে হবে। ওনাকে নিয়ে বসায় দিলেন আপনি কোভিড এর কমিটির মধ্যে। উনি কোভিড নিয়ে চিন্তা করবে নাকি অ্যাসোসিয়েশন নিয়ে চিন্তা করবে? উনি ডাক্তাররা যে বেতন পাচ্ছে না ওইটা নিয়ে চিন্তা করবে নাকি রোগীর সিট পাচ্ছে না ওইটা নিয়ে চিন্তা করবে? কোনটা করবে? হি হ্যাজ এ ম্যান্ডেট ফ্রম মেডিকেল প্র্যাকটিশনার্স অফ বাংলাদেশ, যারা মেডিকেল অ্যাসোসিয়েশনের মেম্বার। তার প্রাথমিক দায়িত্ব হচ্ছে ডাক্তারদের স্বার্থ রক্ষা করা, প্রফেশনাল স্বার্থ। উনি ওইটার মধ্যে না থেকে উনি এখন কোভিড নিয়ন্ত্রণের জন্য পরামর্শ দিবে? এটা কি অ্যাকসেপ্টেবল? আমরা এই জি, ধরনের উল্টাপাল্টা কাজ করি এবং করি দেখে আমাদের কমিটির পরামর্শ পরে আবার কেউ শোনে না। কমিটির মেম্বাররা গিয়ে বলে আমাদের পরামর্শ কেউ শুনে নাই। কিভাবে শুনবে? কয়টা মিটিং হয়েছে আপনি জিজ্ঞেস করেন তো এই কমিটির? জি, জি, জি। রোগীর রাইটস, রোগী যখন তার রাইটস চায়, ধরেন রোগী যখন তার রাইটস চায়, রোগীর রাইটস
এনশিওর করতে গেলে এই সিস্টেমকে রিফর্ম করতে হবে, এই সিস্টেমকে রোগী বান্ধব করতে হবে। এই সিস্টেম যখন চিকিৎসক বান্ধব এবং রোগী বান্ধব হবে তখন দুই পক্ষই তার রাইটস পাবে, এটা নিয়ে কোনো চিল্লাচিল্লি থাকবে না। কিন্তু এই সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে ব্যবসা বান্ধব, এবং এখানে যত বড় হাসপাতাল তত ভালো চিকিৎসা, এটা হয়ে গেছে এখন বাংলাদেশের রীতিনীতি। যত বিরাট হাসপাতাল, হাসপাতালের নিচে কেএফসি বিক্রি হলে পরে ওটা ভালো হাসপাতাল। কেএফসি বিক্রি হওয়ার সাথে হাসপাতালের কোনো সম্পর্ক নাই। হাসপাতালের মধ্যে কেএফসি বিক্রি হয় ব্যাংককে, এবং কেন হয় এটা তো বুঝেনি। এটা যে টুরিস্ট প্লেস, লোকজন বেড়াতে গিয়ে চিকিৎসা করে, এবং সেটাই হয়ে গেছে এখন শ্রেষ্ঠ চিকিৎসার জায়গা। আমি আপনাকে একটা সিম্পল জিনিস বলি, ডাক্তারের পয়সা দিতে যে মানুষ এখানে অনেক অনেক ধরনের উষ্মা প্রকাশ করে, এটা ঠিক, হয়তো অনেক কারণও আছে, অনেকের থাকতে পারে। কিন্তু আমাকে বলেন, যারা বিদেশে চিকিৎসা নিতে যান তারা তো শুধু ওইখানকার ডাক্তারকে পয়সা দেন না, ওইখানকার হোটেলকে পয়সা দেন, ওইখানকার কেএফসি ম্যাকডোনাল্ডকে পয়সা দেন, ওইখানকার শপিং মলকে পয়সা দেন, যাওয়ার সময় প্লেনের যে এরোপ্লেন কোম্পানি তাকে পয়সা দেন। তখন খারাপ লাগে না? প্লেন ভাড়া দিতে খারাপ লাগে না? শপিং এ যেতে খারাপ লাগে না? সেলফি তুলতে খারাপ লাগে না? সিঙ্গাপুরের ট্রিটমেন্টের পরে ইউনিভার্সাল সিটিতে বেড়াতে যেতে খারাপ লাগে না? শুধু বাংলাদেশের ডাক্তারকে 500 টাকার জায়গায় 600 টাকা দিতে খারাপ লাগে? এটা তো মানসিকতার সমস্যা। আজ পর্যন্ত ল এটা ঠিক করে দিতে পারেনি। আজকে মাননীয় জাস্টিস চলে গেছেন, আপনাদের কোর্টে রিট আবেদন পড়ে আছে, যেখানে যারা মেডিকেল অ্যাক্ট অনুযায়ী ডাক্তার হিসেবে নিজেদের নাম লিখতে পারেন না বাংলাদেশের আইন অনুযায়ী, তারা রিট করে দিয়েছেন এবং সেই রিট হ্যাঙ্গিং অবস্থায় আছে। তারা নিজেদের আগে ডাক্তার লিখবেন। বাংলাদেশে তো এটাই ঠিক হয় না, কে ডাক্তার? ডাক্তারদের প্রথম রাইটসটাই তো মানে ডিনাইড। ডাক্তার হিসেবে আমার রাইট হচ্ছে আমি কে ডাক্তার, এইটা আমাকে আইন বলে দিবে। আজকে বাংলাদেশে যে কেউ ডাক্তার লিখতে পারে। আমি আপনাকে 100টা মিনিমাম সাইনবোর্ড দেখাতে পারি যেখানে যিনি ডাক্তারি পড়াশোনা করে নাই উনি নিজের নামের আগে ডাক্তার লিখেছে। এইটাই এই সিস্টেম ঠিক করতে পারে না। বরিশালে একটা সাইনবোর্ড আছে যেখানে আছে ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক, ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক একটা নাম। দোকানটা কিন্তু ডাক্তারখানা না, কসাইখানা। গরুর মাংস বিক্রি হচ্ছে, গরুর মাংসের দোকানের মধ্যে লেখা আছে ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক। উনি একই সাথে প্রকৌশলী চিকিৎসক এবং গরুর মাংস বিক্রেতা। বাংলাদেশে এটা সম্ভব। আপনি বলেন ডাক্তার হিসেবে কি আমার রাইটস এখানে অ্যাবিউজড হয় নাই? আমার রাইটস এখানে নেগলেক্টেড হয় নাই? বলেন, যখন যে কেউ এখানে ডাক্তার লিখতে পারে। না, এটা তো আছে এখানে। তুষার ভাই, আপনি যেহেতু ইস্যুটা তুললেন, আমাদের বিএমডিসির আইনে কিন্তু খুব স্পষ্ট করে বলা আছে যে বিএমডিসির আওতায় আপনি যদি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হয়ে থাকেন শুধু তবেই আপনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবেন। এছাড়া অন্য কোনো মানে হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদী হোক, ইউনানি হোক, কোনোটাতেই আপনি ডাক্তার শব্দটা ইউজ করতে পারবেন না। রাসনা, আমি আপনাকে একটা মজার উদাহরণ দিই। এটার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা রিট করেছেন। সংক্ষুব্ধ ব্যক্তিরা কেন রিট করেছেন? তারা রিটটা করেছেন এই কথা বলে যে তাদেরকে হয়রানি করে, তাদেরকে যেন হয়রানি করা না হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সার্টিফিকেট ছাড়া কেউ ডাক্তার লেখে, তাকে ধরতে গেলে এটাকে হয়রানি নাকি আইন প্রযুক্ত করা? এখানে এই তুষার ভাই, আমি একটু বলি যে আইন অনুযায়ী তারা নিজেদেরকে ডাক্তার ডাকতে পারবে না। সো এটা আইন খুব স্পষ্ট এই ব্যাপারে। সো তাদেরকে এটা হয়রানি না, তাদেরকে যদি ধরেও ইটস অ্যান অফেন্স, পানিশেবল। হ্যাভিং সেড দ্যাট তুষার ভাই, গভর্নমেন্ট কিছু প্রজেক্টসে গভর্নমেন্ট নির্দেশনা দিয়ে, এই যে এরকম আমাদের ডিজি হেলথ সার্ভিসেস থেকে যেসব নির্দেশ বের হচ্ছে, এরকম নির্দেশ দিয়ে বলে দিয়েছে এই প্রজেক্টে যে হোমিওপ্যাথস এবং আয়ুর্বেদ আছে তারা নিজেদেরকে ডাক্তার হিসেবে ডাকতে পারে। এটা আপনি আমাকে বোঝান কি? এটা কি ডিসক্রিমিনেটরি? সেটা তো আমি বুঝতে চাই, এটাই তো আমি বললাম যে আমি তো শুরু থেকে এটাই বলছি যে রাইটস এনজয় করতে না পারার কারণ হচ্ছে ম্যানেজাররা, ডাক্তাররা না। পিপল হু ম্যানেজেস দ্য হেলথ সিস্টেম, দে আর টু বি অ্যাকাউন্টেবল। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। ঢাকা শহরে একটা মেডিকেল কাউন্সিল আছে যেটা বিএমডিসির বাইরে। তারা নিজেদের নাম দিয়েছেন কম্বাইন্ড মেডিকেল কাউন্সিল, এবং তারা হরে ধরে সকল ব্যক্তিকে টাকা নিয়ে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছেন ডাক্তার লেখার জন্য, এবং কোনো আইনের অধীনে না। তারা শুধুমাত্র একটা রিট করে রেখেছেন। সেই রিটটা করেছেন তাদেরকেও যেন হয়রানি করা না হয়, এবং ওই হয়রানি না করার একটা নির্দেশ থাকার কারণে তাদেরকে কেউ হয়রানি করছে না। তারা বছরের পর বছর যে কোনো লোককে টাকা নিয়ে ডাক্তার লিখে দিচ্ছেন। উত্তরাতে এদের অফিস, পত্রিকাতে এরা বিজ্ঞাপন দেয়। বাংলাদেশে যদি এই কাজকে কোনো না কোনো ভাবে আইন প্রোটেকশন দেয়,
তাহলে কে আসলে আইনের লঙ্ঘন করলো? এটাই তো ব্যাপার। মানুর হাসান স্যার, আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে ক্লাসরুমে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে হু ইজ টু বি ব্লেমড? যেটা আমার মনে হয় মোটামুটি একটা কনসেনসাস সবার থেকে আছে, তাহলে তো অবভিয়াসলি দ্য ক্লাস টিচার। বেআইনি ভাবে একদল লোক ডাক্তারকে রেজিস্ট্রেশন দিচ্ছে, একটা জি প্রাইভেট বডি। তারা যখন অ্যাপিল করেছে যে আমরা হয়রানি হচ্ছি, জি why would even somebody listen to that plea? আপনি আমাকে জি এটা বলেন, জি কেউ এই এই প্লিটার প্রতি হিয়ারিং দিবে কেন? আমাকে শুধু এইটার ব্যাখ্যা দেন। কিন্তু তারা তো একটা নির্দেশ পেয়েছে এবং জি সেই নির্দেশের বলে তাদেরকে হয়রানি করা না হোক এই কথা বলে তারা ইচ্ছা মতো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। জি তাহলে এর জন্য কে তুষার ভাই, দায়ী আমরা হবে? আরো হয়তো আরো আরো অনেকক্ষণ আলাপ আলোচনা করতে পারবো, কিন্তু আমাদের হাতে সময় একদম নেই। আমি একটু সামারাইজ করতে চাচ্ছি, আমাকে প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, যে আমাদের সবার আলোচনা থেকে কয়েকটা জিনিস বেরিয়ে আসছে। একটা হচ্ছে যে এই হেলথ সেক্টরকে গভর্ন করার জন্য যখন আইন প্রণয়ন করা হয় বা কোনো নির্দেশনা জারি করা হয়, এগুলোতে হেলথ সেক্টরের হেলথ এক্সপার্টসদের রেখে তাদের সঙ্গে এক্সটেন্সিভ কনসালটেশন করে গ্রাউন্ড রিয়ালিটিকে গণনায় রেখে করতে হবে। না হলে যেটা হয় যে একটা এমন একটা ডিরেক্টিভ বা আইন হয় যেটা ফিজিবল না, যেটা কমপ্লাই করা সম্ভব হবে না, এবং আমরা দেখছি কমপ্লাই করছেও না। অ্যান্ড দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের একটা কনসেনসাস যেখানে এসেছে যে স্ট্রিক্ট মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট রেজিম নেই, একেবারেই নেই। কারণ লাইসেন্স দেওয়ার পরে নেক্সট 20 বছর কোনো ধরনের মনিটরিং হচ্ছে না যে লাইসেন্স দেওয়ার সময় যে কন্ডিশন গুলো দেখে দেওয়া হয়েছিল এগুলো কি আদৌ আছে কিনা, নাকি কোনো কিছুই নেই, ওই ক্রাইটেরিয়া গুলো এখনো কি মিট করে কিনা। সো একটা লাইসেন্স রিনিউয়ালের যে ব্যাপার থাকে উন্নত বিশ্বে যে আমরা দেখে থাকি রেগুলার বেসিসে, সেটার কোনো মেকানিজম আমাদের এখানে নেই, এবং মনে হচ্ছে কোনো ধরনের মানে সেন্সে পলিটিক্যাল উইলও নেই যে এনফোর্সমেন্টের আমি আওতায় আপনাকে আনা। আমি সো আপনাকে একটা জিনিস বলি, 82 সালে যে ডায়াগনস্টিক সেন্টারের এবং এই প্যাথোলজি ল্যাবরেটরি এবং ক্লিনিকের যে আইনটা হয়েছিল, জি তখন কেবলমাত্র ব্লাড গ্রুপিং ছাড়া এই অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট করার কোনো ব্যবস্থা আসলে ছিল না। আমরা জি আর কোনো কিছু নিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি দেখতাম না, আমরা ব্লাড গ্রুপিং করতাম। জি তো আজকে কোথায় চলে গেছে আমাদের ল্যাবরেটরির বিভিন্ন পরীক্ষা এবং টেকনোলজি? ফলে জি এটাকে তো প্রতিনিয়ত আপডেট করতে হবে উইথ সায়েন্স। করতে হবে। সেটা জি তো নাই, সেটা তো আর নাই। তাছাড়া ওই 82 সালের আইন 82 সালেই রয়ে গেছে। জি, আর আরেকটা সমস্যা এই আইনের ব্যাপারে যে আইনে সবকিছু থাকে না। আইনের পরে বিধি প্রণয়ন করতে হয়, রেগুলেশনস আনতে হয় টু ফ্ল্যাশ আউট দ্য ল অ্যান্ড ডিটেলস গুলো দেওয়ার জন্য। কিন্তু আমাদের জানা মতে এই দুটো আইন, যে দুটোর কথা আমরা এতক্ষণ আলাপ আলোচনা করছিলাম, কোনোটাই কিন্তু কোনো রুলস রেগুলেশনস প্রণয়ন করা হয়নি, কোনো ধরনের আপডেটিং করা হয়নি টু রিফ্লেক্ট টেকনোলজিক্যাল বা সায়েন্টিফিক অ্যাডভান্স। আমাদের আইনে আছে প্রেসক্রিপশন ড্রাগের ব্যাপারে কোনো বিজ্ঞাপন করা যাবে না। জি কেবলমাত্র ওটিসি ড্রাগ সম্পর্কে আপনি কথা বলতে পারবেন। জি এই কোভিড এর সময় সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত জি পত্রিকা প্রেসক্রিপশন ড্রাগের নাম, ধাম, উৎপাদনের পদ্ধতি থেকে শুরু করে হেন বিষয় নাই, এমনকি ড্রাগের ডোজ পর্যন্ত বলে দিয়েছে। জি এটা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। মানুষ কিন্তু ইচ্ছা মতো নিজে নিজে ওষুধ নেয়নি। না অ্যাজ না ইউজুয়াল এনফোর্সমেন্ট আমরা দেখছি না, একেবারেই না দেখছি না। প্রেসক্রিপশন ড্রাগের ব্যাপারে কখনো প্রকাশ্যে এটা বলা যাবে না, কোনো বিজ্ঞাপন করা যাবে না, এমনকি এই ওষুধ খেয়ে দলে দলে লোক সুস্থ হয়ে যাচ্ছে এই কথা বলা যাবে না। এটা আইন আছে দেশে। এই ব্যাপারে আমি একটু একটা কথা বলি। কোভিড এর ব্যাপারে আমি যেটা ফিল করি প্রথম থেকেই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা সুন্দর কি বলে প্রোটোকল, ট্রিটমেন্ট প্রোটোকল, আর্লি কেস, মডারেট কেস, সিভিয়ার কেস, এইগুলি দিয়েছে কিন্তু। হিসাব করে উইথ কে দিবে এটা, সিনিয়র কনসালটেন্ট, সিনিয়র ফিজিশিয়ান যারা আমাদের দেশে চিকিৎসা করেন, তাদের বসে একটা গাইডলাইন দিবেন চিকিৎসার। সেই গাইডলাইনটা সারা বাংলাদেশের সমস্ত হাসপাতালগুলিতে থাকা উচিত এবং ফলো করা উচিত। সরকার এটা দিয়েছেন, সরকার কিন্তু এটা দিয়েছেন এবং আপডেটও করেছেন রীতিমতো, কিন্তু এটা কেউ ফলো করে না। এবং এটা ফলো করার ব্যাপারে কোনো এনফোর্সমেন্ট নাই। এটা দেওয়ার মতো দিয়ে দিয়েছে, মানলে মানে না মানলে মানে না। এমনকি এখানে যে কোভিড এর যে ডেফিনেশন দেওয়া হয়েছে, সেই ডেফিনেশন অনুযায়ী মৃত্যুর তালিকা তৈরি হয় না। ওই গাইডলাইনে বলা আছে যে সন্দেহজনক, অর্থাৎ সাসপেক্ট এন্ড প্রবেবল কেস, যদি টেস্টে প্রমাণিত নাও হয়, সাসপেক্টেড কেসের ডেথ কিন্তু কোভিড হিসেবে গণ্য করতে হবে, যদি না কোনো ডিরেক্ট কজ খুঁজে না পাওয়া যায়। অর্থাৎ ধরেন সরাসরি
কিডনি ফেলিওর খুঁজে না পাওয়া যায়, যে আগে থেকে ডায়ালিসিসের রোগী ছিল, ফেইল কিডনি নিয়ে এসেছিল, ডায়ালিসিস করতে গিয়ে মারা গেছে, সাথে শ্বাসকষ্ট ছিল। অথবা ধরেন ট্রমা ছিল, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, সাথে শ্বাসকষ্ট ছিল। এরকম পেশেন্ট ছাড়া, অর্থাৎ ডিরেক্ট কজ অফ ডেথ না থাকলে, all suspected cases should be treated as COVID patient. Therefore, all deaths should also be treated as COVID deaths. কিন্তু আমরা কেবলমাত্র টেস্ট করে প্রমাণিতদেরকে কোভিড ডেথ হিসেবে ডিক্লেয়ার করছি। টেস্ট যাদের হয় নাই তাদেরকে ডিজি হেলথই ডিক্লেয়ার করছে না অ্যাজ কোভিড। কিন্তু ওই ডিজি হেলথই এই গাইডলাইনটা বানিয়েছে, নিজের গাইডলাইন ডিজি হেলথ নিজেই মানে না। যে আমাদের এনফোর্সমেন্টটা একটা বড় ধরনের সমস্যা। আমি সবচেয়ে শেষে ডক্টর মাইনুল হাসান স্যার আপনার থেকে কিছু শুনতে চাচ্ছি, যে একটা দিক নির্দেশনা দেয়া যে এখন কি করা উচিত। আপনি বলছিলেন যে এক্সপার্টসদের নিয়ে কমিটি ফর্ম করে একটা প্রোটোকল ইন প্লেস করা উচিত। এছাড়া স্যার আর কি কি করণীয় এখন? করণীয় এই সঙ্গে সরকার, সামনের দিনগুলি, আমি আগেও বলেছি, সামনের দিনগুলি কিন্তু আরো অনেক ভয়াবহ। অনেক পেশেন্ট হবে, এই কোভিড পেশেন্ট, করোনার পেশেন্ট হাজার হাজার হবে, হাজার হাজার। তো এখন যে হাসপাতালগুলি আছে, আমাদের আছে, সরকারের আছে, দিস ইজ নট এনাফ। আরো শুনেছিলাম বসুন্ধরা ওখানে কাজ চলতেছে, কবে চলবে, কবে শেষ হবে, এরকম আরো হাসপাতাল তৈরি করতে হবে। এবং সেই সময়, আসলে সময় না, এটা করা উচিত ছিল অনেক আগেই। আজকে থাকা উচিত ছিল যে ইয়েস, ইট ইজ অল ডান, কমপ্লিট, নাও উই আর রেডি। সেইটা থাকা উচিত ছিল আরো 15 দিন আগে। বাট উই আর লেট, সবকিছুতেই লেট আমরা। তো আমাদেরকে এই কোভিড রোগীর চিকিৎসা দেওয়ার জন্য সবাই, সরকারি বেসরকারি সবাই সম্মিলিতভাবে, একজন আর সবটাই আমি বলেছি যে ব্যর্থতাও সরকারের, যদি সফলতা হয় সেটাও সরকারের। তো সরকারকে সব জায়গায় সমানভাবে এগিয়ে আসতে হবে। সরকারি আর বেসরকারি হাসপাতালগুলিকে শত্রু ভাবলে চলবে না, তাদেরকেও মনে করতে হবে যে এটা আমার দেশের লোকেরই চিকিৎসা করতেছে এরা। কাজেই তাদের প্রতিও একই যে দৃষ্টিকোণ থেকে সরকারি ডাক্তারকে দেওয়া হয়, বেসরকারি হাসপাতালের ডাক্তারকেও সেই একই দৃষ্টিতে দেখা উচিত। একটা ইন্স্যুরেন্স পলিসিও থাকা উচিত। কিন্তু আমার একটা স্টাফ মারা গিয়েছে, আর একটা মারা যেতে পারে যে কোনো সময়, এবং আক্রান্ত অনেক হয়েছে, এবং সব প্রাইভেট হাসপাতাল বহু ডাক্তার মারা গেল আজকে, কোনো কথা নাই। শুধু ডাক্তারদের মধ্যে আলোচনা হয় ডাক্তার মারা গেলে, এর বাইরে কিন্তু কোন রকম সমালোচনা, আহারে ডাক্তার সাহেব সেবা দিতে গিয়ে মারা গেল, ডাক্তার সাহেব মারা গেল, নো, কারো কোনো দুঃখ কষ্ট নাই, ও শুধু ডাক্তার কমিউনিটির মধ্যে। এই ফিলিংসটা থাকা উচিত। আজকে ডাক্তাররা যে পর্যায়ে আছে, যেভাবে মানুষের সেবা দিচ্ছে, আনবিলিভেবল, অবিশ্বাস, বিশ্বাস করার মধ্যে, বিশ্বাস করা যায় না। তো ডাক্তারদেরকে আরো একটু করা উচিত, তাদেরকে একটু সাহস যোগানো উচিত, তাদের পক্ষে কিছু দিয়ে একটা ভালো কথা, সুন্দর কথা বলা উচিত, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, এবং আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে এই কোভিড থেকে মুক্ত হওয়ার জন্য কাজ করতে হবে। এখানে সরকার বিরোধী দিস দ্যাট কোনো কিছু চিন্তা করলে চলবে না। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ তুষার ভাই। আমাদের আজকে অনেকক্ষণ সময় এত তাড়াতাড়ি চলে গেল, ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই, বোঝাই গেল না। বাট একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন হলো, এবং আমরা মূলত 3টে জিনিস নিয়ে বের হতে পারছি এখান থেকে, যে ডিরেক্টিভ বা ল যেগুলোই স্বাস্থ্য খাতের উপরে করা হবে, সেগুলোতে রেলেভেন্ট এক্সপার্টসদের সাথে কনসালটেশন করেই করাটা উচিত, এবং গ্রাউন্ড রিয়ালিটিকে গণনায় রেখে। সেকেন্ডলি, স্ট্রিক্ট মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট একটা রেজিম তৈরি করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি ইন্ট্রোডিউস করার জন্য এই সেক্টরে। এবং থার্ডলি, একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই চিকিৎসার মানটা বাড়ানো যাবে, এবং ম্যাক্সিমাম সংখ্যক মানুষ যাতে চিকিৎসা পায় সেটা এনশোর করা যাবে, এবং ফেটালিটিটা কমানো যাবে এই কোভিড-19 মহামারীটা যতদিন চলবে। স্যার, ধন্যবাদ এগেন আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অতি শীঘ্রই আমরা আলাপের দ্বিতীয় ওয়েবিনার নিয়ে আসবো, এরকমই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমরা আলাপের জন্য ফেসবুক এবং লিঙ্কডইন পেজ অতি শীঘ্রই লঞ্চ করব, আমাদের সাথে থাকবেন। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমরা অনেক কিছু বুঝলাম, অনেক কিছু শিখলাম, এবং একে অপরকে বোঝার চেষ্টা করলাম। আশা করি এটাতে সবাই উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম তুষার ভাই। আসসালামু আলাইকুম স্যার।